এখানে কি বলতেছে একটু খেয়াল করি, এত মিটার দীর্ঘ, তাহলে দৈর্ঘ্য কি দিয়েছে বলো তো, এল ইকুয়াল টু 0.4 মিটার, 0.48 মিটার। একটু খেয়াল করো, এত মিটার ব্যাসের, তাহলে সুতরাং আমরা ব্যাস ডি ইকুয়াল টু কত পাইলাম, 0.12 মিলিমিটার। তো সবাই এটা ভালো করে জানি, ব্যাস থাকলে ব্যাসার্ধ বের করা লাগবে, তাহলে দুই দিয়ে ভাগ দিলে 0.06 মিলিমিটার। তো আমরা অলওয়েজ এই কথাটা খুব ভালোভাবে মুখস্থ রাখবো যে ব্যাস ব্যাসার্ধ মিলিমিটারে থাকলে আমরা অবশ্যই মিটারে নিয়ে ফেলবো। তাহলে মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কত ভাগ দেওয়া লাগে, 1000 দিয়ে ভাগ দেওয়া লাগবে, তাই না? তাহলে দিলাম 1000 দিয়ে ভাগ। তাহলে এই হলো আমাদের মিটারে চলে আসছে। এই এখন চলে আসছে কিন্তু এটা আর, এটা কিন্তু আরে চলে আসছে, ডি ছিল আরে চলে আসছে। এবার তারা রোধ বলেছে আর ইকুয়াল টু কত, 15 ওহম। একটু খেয়াল করতে হবে। এবার আমাকে বলতেছে উপাদান আপেক্ষিক রোধ কত। তোমরা কিন্তু 19 এই সূত্রটা শিখছিলা যে আর ইকুয়াল টু রো এল বাই এ, ওই যে ফসফেটের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র। আমাদের কোন পরিবাহীর রোধ এর দৈর্ঘ্য সমানুপাতিক, কোন পরিবাহীর ফসফেটের ক্ষেত্রফল এর ব্যস্তানুপাতিক, তাই না? ওই যে দৈর্ঘ্য ফসফেটের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ দৈর্ঘ্য সমানুপাতিক, আর দৈর্ঘ্য স্থির থাকলে রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আসে এটা আপেক্ষিক রোধ, ঠিক আছে? তো আমাদের চাইছে আপেক্ষিক রোধ কত, তাহলে আমরা যদি বজ্রগুণ করি তাহলে লিখতে পারি আর এল ইকুয়াল টু আর এ, তখন রো ইকুয়াল টু বলতো আর এ বাই কি এল। এখন তুমি বলতে পারো এ তো নাই, ক্ষেত্রফল নাই, আসলে কি তাহলে ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কয়ার বাই এল। তাহলে আমার মেডিসিন আছে, বসাই দিব, মান চলে আসবে। আশা করি এই অঙ্কটা শেষ। তাহলে সুতরাং আমরা একটা অঙ্ক করলাম হলো এই টাইপের অঙ্ক। আচ্ছা, আমরা চলে যাব তার দ্বিতীয় টাইপের অঙ্ক। আমরা খুব একটু ফাস্ট মুভ করবো যাতে আমাদের অনেকগুলো পড়া হয়ে যায় একসাথে। দেখো টাইপ 3 বলতেছে 5 ওহম 10 ওহম পূর্ণক তিনটি রোধ শ্রেণী ও সমান্তরাল সাধন আছে, উভয় ক্ষেত্রে তুল্য রোধ কত। এটা করে সময় নষ্ট করতে চাইতেছি না, কারণ আমরা জানি শ্রেণী সময় খালি তিনটা যোগ, সমান্তরাল বেলায় 1/5 1/10 1/15 আর ইনভার্স দিয়ে দিবা, এগুলো খুব কুইকলি করা যাবে। তো এটা নিয়ে আমরা সময় নষ্ট করবো না। তো আশা করি এটুকু বুঝতে পারছো। আর এই সূত্রগুলো সম্পর্কে একটু ভালোভাবে একটু পরিচিত হয়ে থাকো। সবাই মোটামুটি এই সূত্রগুলো জানো, তবু একটু বলার চেষ্টা করি। আমরা যদি বলি ডব্লিউ ইকুয়াল টু বলো তো লেখা যায় কাজ আই স্কয়ার আর টি, ডব্লিউ ইকুয়াল টু বিআইটি, ডব্লিউ স্কয়ার আর ইনটু টি, ডব্লিউ ইকুয়াল টু পিটি। এগুলো সম্পর্কে মোটামুটি ওই যে 19 এর জানা আছে। আর খেয়াল করো ব্যয়িত শক্তি আর বুঝতে হবে এমএস ডেল থিটা, এগুলো মোটামুটি এখন জানার দরকার নেই, কয়েকটা জানো। বিদ্যুৎ বিল সম্পর্কে তো ফিটি বাই 1000, বিদ্যুৎ বিল করলে করলে বুঝতে পারো, বিদ্যুৎ বিল আছে কিনা তোমাদের জানি না। আচ্ছা, খেয়াল করো শান্টের বেলা এর আর বাই এন মাইনাস ওয়ান, এগুলো দরকার নেই, এগুলো খালি এইটুকু একটু জানতে হবে। ভাইয়া তারের দৈর্ঘ্য কি বোঝানো হয়? পিক, মানে তখন কি দিয়ে কাজ করবো, কোন সূত্র? বুঝি না, আবার বলো। তার দৈর্ঘ্য, মানে যদি বলে যে তারের দৈর্ঘ্য কত, মানে একটা রোদ দেওয়া আছে, তখন তারের দৈর্ঘ্য বের করতে বলে তখন কি করবো? তারের দৈর্ঘ্যের সাথে রোদের এই যে সম্পর্ক করে কাজ করতে হবে, রোদের মানে সাথে কোন সূত্রটা ব্যবহার করবো? আর ইকুয়াল টু রো এল বাই এই যে এটা, আর ইকুয়াল টু রো এল বাই এখান থেকে আসতে হবে। আর রোদ আর দৈর্ঘ্য পরস্পর সমানুপাতিক, তাহলে আর ওয়ান বাই আর ইকুয়াল টু কি এল বাই এল ওয়ান বাই এল টু, ঠিক আছে? আর ওয়ান বাই টু এল ওয়ান বাই এল টু এরকম। তড়িৎ ক্ষমতার একক খেয়াল রাখবা, আমরা জানি কি পিক ডব্লিউ বাই কি বলতো টি, বি আই আর আই স্কয়ার আই, এইভাবে আমরা খেয়াল রেখে এখানে কিন্তু করতে পারবো, ঠিক আছে? যাই হোক, আমরা এখন উদাহরণে গেলে বুঝতে পারবো। সূত্র শুধু শুধু এক গাদা প্রথমে দেখাইলে মাথা ঘুরাইবো, দরকার নেই। আমরা এক গাদা সূত্র শিখতেছি না, আমরা একটা একটা করে শিখে ফেলবো, কোনো সমস্যা নেই। আজকে তো কম কেন পাবলিক? আজকে তো পাবলিক আরো বেশি থাকার কথা। দেখো পাবলিক থাকার কথা বেশি, পাবলিক এলো কম। আল্লাহ, সমস্যা নেই, মনে হয় পড়ালেখার প্রতি একটু তাদের উদাসীনতা আছে, বা তারা পারে, এটা হইতে পারে, আর কোনো সমস্যা। 17 জন আছে। হ্যাঁ, মাত্র। দেখো একটু আমরা যদি খেয়াল করি, আচ্ছা এই তুল্যরোধের গুলো আমরা যদি এইটা তুল্যরোধ বের করতে বলি, আমি একটু শর্টকাট খালি মুখে মুখে বলে দেই, সবাই একটু ভালো করে খেয়াল করো, মনোযোগ সহকারে লক্ষ্য করি। আমাদের এখানে যদি এগুলো তুল্যরোধের কথা বলি, এই দেখো এই প্রথমটা তুল্যরোধ বলি। দেখো 3 নম্বর প্রশ্নটা আর কি, এখানে বলতেছে যে চিত্রের তুল্যরোধ কত। তাইলে আমি এখানে কি বলতে পারি, খেয়াল করতে হবে। এখানে একটা কোণা থেকে আসবা তুমি সব সময়, আমি এই টেকনিকটা সবাইকে ভালো করে শিখাই, সবসময় শিখাই, একটা কোণা থেকে চলে আসতে হবে। আচ্ছা, তাহলে একটা কোণা থেকে যদি আসি, তাহলে কোণা থেকে আসলে আমরা যদি বলি কিভাবে আসা যাইতে পারে, তাহলে একটা কোণা থেকে আসি, যেমন এই কোণা, এই কোণা, এই দুটো কিসে আছে, শ্রেণীতে আছে, তাহলে এই দুই দিয়ে কত 4,
তাহলে এই দুটা শ্রেণী দুই দুই চার, চারের সাথে দুই কিসে আছে, সমান্তরালে আছে। তো এটার সাথে আবার এই কোনা কিসে থাকবে, শ্রেণীতে। তখন সেটার সাথে আবার এটা কিসে, সমান্তরালে। আবার এটার সাথে এটা কিসে, শ্রেণীতে। এইভাবে যেতে হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। আমি আবারও এই কথাটারে একবার সামারি করে দিই, সবাই একটু ভালো করে বুঝো। তুমি একটা কোনা থেকে দূরে 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 যাইবা, ঠিক আছে। এই দুইয়ের সাথে দুই কিসে আছে, শ্রেণীতে। তখন এই দুই দিয়ে চার, এটা ধরো বাদ, এটা বাদ দিয়ে এটা যাবে কত, 4, ঠিক আছে। 4-এর লগে দুই কিসে আছে আবার, সমান্তরালে। তাহলে এই দুইটা যদি করি 1/2 1/4 দিয়ে করলে এই দুটো হয়ে যাবে অন কয়টা, একটা। এটা বাদ, তাহলে এটা হয়ে যাবে অন একটা। তো এটার সাথে এটা কিসে আছে বলো তো, শ্রেণীতে। তখন এই দুটো অন মিললে কয়টা দেবো, একটা একটা। তাহলে এটা অন বাদ, তাহলে এই দুটো আবার কিসে আছে বলো তো, সমান্তরালে। তখন এই দুটো এখন বাদ দেওয়া কয়টা, একটা। তাহলে এটার সাথে কিসে আছে, শ্রেণীতে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, তুলনাটা বের করে ফেলতে পারি। আশা করি আমার কথা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে হলো এখানে এক নম্বর প্রবলেম দেখি। একটি মোটর করে হেডলাইটের ফিলামেন্টের 5 এম তড়িৎ বহন করে, বিভব পার্থক্য এত, ফিলামেন্টের রোধ কত। তাহলে আমরা জানি বি ইকুয়াল টু আর আই ওহমের সূত্র দিয়ে এখানে করে ফেলছে। আর কিউ ইকুয়াল টু আইটি, এগুলো সম্পর্কে মোটামুটি তোমরা ধারণা আছে। এগুলো তোমরা ইজি অঙ্ক, এগুলো করে ফেলতে পারবা। এবার দেখো তোমাদের ওই যেটা আর কি নিয়ে একটা কথা বলছিল, সেটা আমরা বলি। খুব ভালো করে এই লাইনটা খেয়াল করো, ঠিক আছে। এখানে বলতেছে কি, 15 ওহম রোধের একটি তামার তারকে টেনে ক্রমে লম্বা করা হলো। যে তার দৈর্ঘ্য দ্বিগুণ হয়, তাহলে যে তার দৈর্ঘ্য দ্বিগুণ হয়, তাহলে যে তার দৈর্ঘ্য, আমি যদি বলি তারের দৈর্ঘ্য L1 ইকুয়াল টু L হলে L2 ইকুয়াল টু গেছে 2L, এবং প্রস্থের ক্ষেত্রফল তার অর্ধেক হয়। আমি যদি বলি A1 ইকুয়াল টু হয় A, তখন A2 ইকুয়াল টু হয়ে যাবে বলতো A/2 হয়। সুতরাং পরিশেষে রোধ কত হবে, তাহলে মানে রোধ কার কত গুণ হবে, ঠিক আছে, রোধ কত গুণ হবে। তাহলে আমরা কিন্তু যে কোনো একটা দিয়েও করতে পারতাম। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এই অঙ্কগুলোর বেলায় একবারে সেম কথা। যে যদি এভাবে বলি, একটু খেয়াল করো, আমি বলতে পারি আমরা জানি আর সমানুপাতিক L/A, তাই না। আর এর সাথে L পরস্পর সমানুপাতিক, আর এর সাথে কি ব্যস্তানুপাতিক। তাহলে আমি বলতে পারি কি R1/R2 ইকুয়াল টু L1/L2 ইন্টু এর বেলা হইব A2/A1। মোটামুটি সবাই এটা সম্পর্কে জানি। তাহলে L1 ইকুয়াল টু L আর ইকুয়াল টু 2L। আবার A2 ইকুয়াল টু কি বলছিলাম, হাফ এ, আর এটা কি এ। তাহলে এ কাটা, এ L কাটা। তাহলে আমি যদি এটাকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে 1/2 ইন্টু, এইখানে আমরা কাটাকাটি দিলে কিন্তু এখানে আমাদের চলে আসে কিভাবে, দেখো এটা 1/2 আর 1/2/1। তাহলে আমরা যদি উল্টে দিতে এটাই চলে আসে। তাহলে সুতরাং কি 1/4। তাহলে সুতরাং R1 ইকুয়াল টু 1/4 ইন্টু কি R2, অথবা লেখা যায় R2 ইকুয়াল টু 4R1। তাহলে সুতরাং পরের রোধটা হবে আগের রোধের 4 গুণ। আশা করি সবাই এই অঙ্কটা বুঝে গেছি। তাইলে আমরা এখানে চলে আসি, একটু খেয়াল করার চেষ্টা করি, এখানে মনোযোগ সহকারে লক্ষ্য করি। তারপরের অঙ্কটা দেখো, আমরা এক একটা টাইপ শিখে যাই, দেখবা যে আমাদের জন্য পর অঙ্ক করার একটা ফাঁদিনত সহজ হয়। এবার আসো, আমাদের অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা মাঝে মাঝেই আসে পরীক্ষায়। এখানে বলতেছে কি, দেখো খেয়াল করো, 0 তাপমাত্রা একটি ম্যাঙ্গানিজ তারের রোধ হলো 100 ওহম। একটু খেয়াল করতে হবে সবার। আমার মনে হয় দেখতে পাইতেছো, তাই না, টাইপ 6টা। একজন বলো, কথা বলো, একজন। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, একজন কথা বলো, ঠিক আছে। ওকে, 0 তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাঙ্গানিজ তারের রোধ হইলো এত ওহম, এবং 30 ডিগ্রি তাপমাত্রায় তার রোধ কত। আমরা সবাই এই সূত্রের সম্পর্কে মোটামুটি একটা পরিচিত আছি। যে আমরা এই সূত্রে যদি বলি যে আর থিটা ইকুয়াল টু, বলো তো একটু, কে বলতে পারবা, বলো। আর থিটা ইকুয়াল টু আর by r naught plus হ্যাঁ, into 1 plus alpha আলফা। del delta theta maybe আলফা কি কি থিটা না, del theta r theta মনে হয়। হ্যাঁ, আলফা ডেল থিটা, গুড। এই হলো আমাদের সূত্রটা ছিল। খেয়াল রাখবা, এই আর নট হইলো আদি তাপমাত্রায় রোধ। খেয়াল রাখতে হবে, আদি তাপমাত্রায় রোধ। আর আর থিটা হইলো থিটা তাপমাত্রায় রোধ, মানে যে তাপমাত্রা হলো, যে তাপমাত্রায় পরিণত করলাম সেই তাপমাত্রা। আর 1 তো 1ই। আলফা হইলো আমার কি বলতো, এই বিবর্ধন গুণাঙ্কটা, এই যে এটা, ঠিক আছে, উষ্ণতা সহক আর কি, যেটা বলো উষ্ণতা সহক হইলো কি বলতো এই আলফা। আর থিটা হইলো যে তাপমাত্রা থেকে যে মাত্রা গেছে সেই তাপমাত্রা পরিবর্তন, ঠিক আছে। তো তাপমাত্রার হ্যাঁ, পরিবর্তন। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু এই অঙ্কগুলো এখান থেকে একটা অঙ্ক আসে মাঝে মাঝে, খেয়াল করতে হবে। তাইলে আমরা যদি বলি 0 ডিগ্রি তাপমাত্রা, তাহলে আমার বোঝা গেল এই তাপমাত্রায় ম্যাঙ্গানিজ তারের রোধ 100। তাহলে 0 তাপমাত্রায় ম্যাঙ্গানিজ তারের রোধ 100, তাহলে বোঝা গেল আমার আর নট ইকুয়াল টু 100। আবার 3 ডিগ্রি তাপমাত্রা রোধ করতে, তাহলে আর থ্রি ইকুয়াল টু কতটা চাইতেছে। এবার
আমার বলতো ম্যাঙ্গানিজের উষ্ণ শোষক আলফা দিয়ে দিছে 30 ইন্টু 10⁻⁵। আর আমার এখানে উষ্ণ শোষক তো আছেই, আমরা কিন্তু ডেল থিটাও জানি, থিটা মান তো আমরা জানি কত হয়েছে তাপমাত্রার পার্থক্য 30 বিয়োগ 0, তাহলে অবশ্যই 30। 30। তাহলে এবার আমরা বসিয়ে দিব, মানে ইনশাল্লাহ চলে আসবে। বুঝা গেছে অঙ্কটা? এটা নিয়ে আশা করি আর কোনো ঝামেলা না। এই টাইপটা শেষ। আমরা এক একটা টাইপ শেষ করলে এই অঙ্কগুলো করা আমাদের জন্য পানির মতো সহজ। ঠিক আছে, ওকে। তারপরে আমরা চলে যাব একটা, আমি পুরো টাইপ করে দিছি, এই টাইপটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে, এই টাইপটা প্র্যাকটিস করতে হবে। এই টাইপে কোনো ঝামেলা আছে আমাকে প্রশ্ন করতে পারো, ঝামেলা আছে কারো? ভাই কখন কোনটার মানে কি দেবো সেটাই বুঝতে পারি না, প্রশ্নটাই বুঝি না। আপনি আরেকটা বার প্রশ্নটা বুঝিয়ে দেন। আমি বলি, এখানের আমরা জানি কথা শোনা যায় না। আর থিটা ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু থিটা বা আলফা ইন্টু ডেল থিটা। ডেল থিটা দেওয়াটাই সবচেয়ে বেটার। আর থিটা হইলো, আর নট হইলো আদি তাপমাত্রায় রোধ, আদি তাপমাত্রায় রোধ, আদি মানে যে তাপমাত্রা থেকে আমরা স্টার্ট করতেছি আদি তাপমাত্রায় রোধ। আর আর থিটা হইলো শেষ তাপমাত্রায় রোধ, মানে যে তাপমাত্রা আইসা পরিণত হলো তাপমাত্রায় রোধ। আর আমার আলফা হইলো কি বলতো, উষ্ণতা সহগ। আমি কিন্তু একটু তাড়াতাড়ি লেখার কারণে লেখা এরকম হইতেছে। ডেল থিটা হলো কি তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন। এইবার আমার কত কি যেমন তা থাকুক আমরা কিন্তু বসে দিয়ে বের করে ফেলতে পারবো। আমাকে যদি বলে ধরো রোদের পার্থক্য বের করো, রোদের পার্থক্য বের করো, তখন আমি বের করবো কি আর থিটা মাইনাস আর নট। তখন এগুলো আমাদের তারপরে ক্যালকুলেশন করে আর আর 13 এটা থাকবে। মানে আসলে আমার যা দেওয়া থাকুক, মানে যা দেওয়া থাকুক, যা বের করতে বলো সেটা আমরা বের করে ফেলতে পারি। ইজি ব্যাপার সেবার। আশা করি আমার কথাটা বোঝা গেছে। একটা নিয়ে আমরা এত সময় দিতে চাইতেছি না, কারণ আমাদের অনেক পড়া আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করি, আমরা এইখানে একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে এখানে একটা প্রশ্ন আছে যে 4 ওহম। আচ্ছা, এগুলো তো মোটামুটি তোমরা জানো অঙ্ক, তবু আমি একটু বলি, এই প্রবলেমটা দেখি কি বলতেছে। 4 ওহম আর 12 ওহমের রোধ সমান্তরাল যুক্ত আছে, তাহলে 4 ওহমটা আর 12 ওহমটা যুক্ত আছে সমান্তরালে, তাহলে এটা তুল্য রোধ এভাবে আমরা বের করে ফেলতে পারি। এটা তুল্য রোধ আসে কত 3। আর 4 ভোল্টের তড়িৎচালক শক্তি, তাহলে এর যুক্ত 4 ভোল্টের সাথে যুক্ত করছে, তাহলে সুতরাং এবং অভ্যন্তরীণ রোধ আর, তাহলে এর মধ্য দিয়ে বলছে প্রত্যেক তারের মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, প্রত্যেক তারের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাইলে আমি এই অঙ্কটাকে একটু এইখানে প্লট করার চেষ্টা করি, সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। এই অঙ্কটা করাইছি অনেকবার এই টাইপটা, তবু আবারও বলি, প্রত্যেক তারের মধ্যে প্রবাহিত তড়িতের মানগুলা কয়েক হাজার বার করানো হয়ে গেছে অলরেডি। দেখো একটা আছে কি কিভাবে 4, আরেকটা লিখে বলো তো 12, আর একটা আছে ব্যাটারি, আর একটা আছে অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধটা আছে 1 ওহম, আর এখানে আছে 12 ওহম, আর এখানে কি 4 ওহমের রোধ আছে। এবার আর আমাদের এখানে ভোল্টেজটা আছে 4 ভোল্ট। এবার বলতেছে যে এই তারের এই প্রত্যেক তারের মধ্যে তড়িতের মান কত। ধরো এটা ধরলাম R1, এটা ধরলাম কি R2। তাহলে R1 ও R2 এর মধ্যে তড়িৎ, মানে এই আমরা যদি এই দিকে যদি I যায়, তাহলে এটা যদি হয় I1, এটা হবে কি I2। তাহলে এগুলার মান চাইতেছে, আলাদা আলাদা মান চাইতেছে। তাহলে আমরা জানি এগুলা করার বেলায় সবসময় সবার আগে তুল্য রোধ বের করে ফেলতে হয়। তাহলে আমরা জানি যে এই তুল্য রোধ কি বলতো 4 ইনভার্স প্লাস 12 ইনভার্স হোল ইনভার্স। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাই 3। তার সুতরাং আমরা জানি I ইকুয়াল টু বলতো E বাই R প্লাস R। যদি অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে E এর মান কত 4 ভোল্ট, R এর মান কত 3 প্লাস 1, তাহলে কত 4। তার সুতরাং I এর মান কত 1। আচ্ছা, আমরা জানি এই 1 এম্পিয়ার এই সমান্তরাল বেলায় সে কি 1 এম্পিয়ার যাবে, সে কিন্তু এখানে কি হবে বিভক্ত হবে, এখানে কি হবে বিভক্ত হবে। তাহলে আমরা কিন্তু একটা শর্টকাট সূত্র আছে, যদি ডাবল থাকে শুধু দূরে থাকলে একটা শর্টকাট সূত্র আছে। সূত্রটা কি জানো, আমরা এখানে এখন সেই সূত্রটা বসাই দিতে পারি। সেই সূত্রটা কি একটু খেয়াল করো। সেই সূত্র হলো এইটা, আয়ের মান আমরা তো জানি 1। দেখো এই সূত্রটা কি, ধরো আমি বের করবো কোনটা, ধরো এইটা I1 এরটা, এটা ধরো বের করবো, এই যে R1 টা বের করবো। তাহলে সেটা আমরা বলতে পারি কি I1 ইকুয়াল টু যারে বের করবো তার রোধ, তার বিপরীতটা উপরে নিচে দোনোটা ইনটু কি I। সুতরাং বের করবো এটারটা, তাহলে উপরে 12 নিচে কি 4 প্লাস 12 ইনটু I ছিল 1, তাহলে এটা আমাদের কি I1। আবার I2 সেম বের করা যায়। আর আমি এটা বলতে পারি যে I1টা যেহেতু বের করে ফেলছি, তাহলে টোটালটা হলো আমার 1, তাহলে সুতরাং 1 থেকে I1টা বিয়োগ দিলে পাওয়া যাবে I2টা। এটাও বের করা পসিবল, এভাবে বের করা পসিবল। আশা করি এই টাইপের অঙ্কটা আসলে কিন্তু সবাই পারবা।
ওকে, তারপরে আমরা চলে যাব তারপরের প্র্যাকটিসে। আচ্ছা, এই যে একটু আগে যেটা বলছিলাম সেই সেম আমরা এই আর এর এবং বি এর সম্পর্ক দিয়ে করে ফেলতে পারি। তো এগুলো একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, আমরা চলে যাব তার পরের পৃষ্ঠায়। স্যার এখানে তো স্মল আর ব্যবহার করছে, কোথায়? এই পরে যে যেখানে আইবি, দেখাইলেন। এই আইবি আর এর যে সূত্রগুলা, এগুলো তোমার প্রত্যেক সূত্র জানার কোনো দরকার নেই। আমি যে সূত্রগুলো শিখাচ্ছি সেই সূত্রগুলো ইউজ করো। কোন কোন জায়গার কথা বলতেছ? আমি যেটা করাইছি যে এটা কোন দেখাইলেন যেটা। স্মল আর এটা কি? ব্যাসার্ধ বুঝাইছে, স্মল আর দিছে। ও, আমি কই আছি আল্লাহ ভালো জানে। আমার মনে হয় আমি এখানে, আমি এখানে। হুম, টাইপ কত 16 কেন আমার মনে হয় আরেকটা টাইপ বাদ বাদ রেখে দিয়েছি। দেখো, আমি এখানে যেই অবজেক্টিভগুলো দেখাইতেছি, এই অবজেক্টিভগুলো মনে করো যে একেবারে বিশ্বমানের অবজেক্টিভ। বিশ্বমানের বলতে একেবারে ভার্সিটি লেভেলের অবজেক্টিভ। এগুলো যদি তুমি করতে পারো তাহলে মনে করো যে তোমার ভার্সিটি ভরা হয়ে গেছে। আরে, দেখো, আমি যদি বলি এখানে মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রবলেম 1 টাইপ 9 এর খেয়াল করো। বলতেছে কি যে 10 এম্পিয়ার ও 20 ভোল্ট চিহ্নিত মিটারের ক্ষমতা কত? তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু বলতো ভি আই। কিভাবে বলতো? এই যেখানে ভোল্টেজ দেওয়া আছে, আই আছে আর ভি আছে, তাই না? আচ্ছা, যদি পর অঙ্কটা দেখো, বলতেছে কি 40 ওয়াট আর 200 ভোল্ট লেখা আছে। ওয়াট মানে ডব্লিউ লেখা আছে, আর এখানে লেখা আছে ভোল্টেজ মানে ভি লেখা আছে। তাহলে সরি, পি লেখা আছে। তাহলে তখন কিন্তু আমরা রোধ রোধ আর এর মান কত? তাহলে আমরা তখন আবার জানি পি ইকুয়াল টু বি স্কয়ার বাই কি আর, তাই না? তখন আবার এখান থেকে আমরা কি বের করতে পারবো? আর ইকুয়াল টু কি বলতো? বি স্কয়ার বাই পি। এখানে এই সূত্রগুলো তোমরা জানো, পি ইকুয়াল টু ভি আই, আর ইকুয়াল টু বি স্কয়ার বাই কি পি। তো বা পি ইকুয়াল টু বি স্কয়ার আর, আর এই সূত্রগুলো দিয়ে আমরা কিন্তু বসাই ফেলতে পারবো, এগুলো পারবা। ওকে, তারপরে এখানে এই যে রোদের অনুপাত, এটা করাইছে, এটা তোমরা আশা করি পারবা। তবু আমি একবার দেখিয়ে দিই আবার, যদিও এগুলো তোমরা জানো মোটামুটি। আমরা সবাই সূত্রটা জানি কি বলতো? তাই বলতেছি কি কোন রোধের দুটি উপাদানের রোধকের রোধ সমান, রোধ দুই দৈর্ঘ্যের অনুপাত কত? 4 অনুপাত কত? 9। তাহলে সুতরাং আমরা বলে দিতেছি কি বলতো L1, খেয়াল করো, বলতেছে কি L1 বাই L2, L1 বাই L2 ইকুয়াল টু কত লিখতেছে? 4/9 বাই কত? 4/9। এবং আমাদের বলতেছে যে ব্যাসের অনুপাত, ব্যাসের ব্যাসের নাকি ব্যাসার্ধের? এই বেটা ব্যাস লেখছ কি লাই? আচ্ছা, ব্যাসের ব্যাসার্ধ একই কথা। তাহলে D1 বাই D2 ইকুয়াল টু কত? তাহলে আমরা এই সূত্রটা কোন দিকে করব দেখি তো, কার মাথায় আছে বলো তো একটু। কোন সূত্র আমার মেইন সূত্র? আগে বলো মেইন সূত্রটা বলো। আপেক্ষিক রোধ, এটা আপেক্ষিক রোধ। কোনটা বলো তো? আর ইকুয়াল টু রো, এল বাই ও বাই এ। হ্যাঁ, এল রো বাই এল এ। বাই এ। ওটা 3। হ্যাঁ, তাহলে এই আর এর সাথে এখন এর কি লেখা যায়? ফাই আর স্কয়ার। এ তো অথবা ধ্রুবক। লেখা যায় রো এল বাই ফাই ডি স্কয়ার বাই 2 স্কয়ার, ওই যে ডি বাই 2 হোল স্কয়ার। তাহলে দেখো, তুমি যতই বলো আর এর সাথে ডি এর সম্পর্ক কি হয়েছে? ব্যস্ত অনুপাতিক। তাহলে আমি লিখতে পারি কি না যে সরি 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 ভুল বলে ফেলছি, আমরা আর এর সাথে সম্পর্ক চাই না, আমাদের চাইছে কার সাথে? দৈর্ঘ্যের সাথে। দৈর্ঘ্যের সাথে ব্যাসের সম্পর্ক। তাহলে দৈর্ঘ্য আর ব্যাস পরস্পরের কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? এই সমানুপাতিক। সমানুপাতিক, এক্স্যাক্টলি রাইট। তাহলে সুতরাং আমি বলতে পারি যে এখান থেকে বলতে পারি L1 বাই L2 ইকুয়াল টু D1 বাই D2। বাট আমরা দেখতে পাইছি, এটার দিকে একটু লক্ষ্য করে তাকাও, যে এটার ভিতরে কিন্তু স্কয়ার আছে। তাহলে L এর সাথে D এর সম্পর্ক সমানুপাতিক, বাট এটা একটার সাথে D এর সাথে কি আছে? D স্কয়ার আছে। তাহলে আমি বলতে পারি এটার সাথে D স্কয়ারের সাথে কি স্কয়ার। তাহলে আমাদের বের করা বিষয় হলো এইটা, তাই না? তাহলে আমি এটা দিয়ে এই পাশে আনি, D1 স্কয়ার বাই D2 স্কয়ার ইকুয়াল টু L1 বাই L2। তাহলে আমি এটাকে যদি স্কয়ারটা বাদ দিতে চাই, লিখতে পারি কিনা রুট ওভার L1 বাই L2। তাহলে আমার মান কিন্তু দিছে রুট 4 বাই কত? 9। তাহলে 2 বাই কত? 3। সুতরাং D1 আর D2 এর অনুপাত আমি বলতে পারি 2 অনুপাত 3। এটা আমাদের অ্যান্সার চাইছে।
তো আমাদের যেটাই সম্পর্ক চাক, আমাদের রোদের সাথে ঘনত্বের চাইতো, সরি আপেক্ষিক রোধের চাইতো তাহলে সমানুপাতিক, আমার যদি চাইতো দৈর্ঘ্যের সাথে সম্পর্ক সমানুপাতিক, ক্ষেত্রফল দিলে হইতো ব্যস্তানুপাতিক, আবার আমার যদি ঘনত্বের সাথে আমার এটা কি চাইছে ডি, ডি হলো কি ব্যাস, ব্যাসের সাথে চাইতো রোদের সাথে ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্যের সাথে যখন ব্যাসের সাথে তখন হচ্ছে সমানুপাতিক। সম্পর্কগুলো আবার খেয়াল রাখতে হবে, এটার সাথে রোদের সাথে আমার যে ব্যাসের সম্পর্কটা কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক, আবার দৈর্ঘ্যের সাথে আমার যে ব্যাসের সম্পর্ক বর্গের সমানুপাতিক। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো, এই টাইপের অঙ্কগুলো কিন্তু আইসা পড়তেই পারে, যেহেতু একটু একটু সহজ ব্যাপারগুলো, ঠিক আছে, দরকার নেই। তো আমরা তারপর অঙ্কটা চলে যাই। আশা করি সবাই এইটুকু মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাইছো। একটু সাহস করতে হবে, একটু সাহস করলে এই অঙ্কগুলো পারা আমাদের জন্য কোনো ব্যাপার না, ঠিক আছে। আমাদের সবসময় রোদের অঙ্কগুলো নিয়ে সবচেয়ে ঝামেলায় পড়ি। তারপর যদি অঙ্ক দিলে ইনশাল্লাহ ওই যে T1 T2 M1 T1 T2 মিটু এগুলা ওই সেই বেসিক লেভেলের অঙ্কই, ঠিক আছে, এগুলো সবাই পারবা। আচ্ছা, তোমাদের এইখানে কিন্তু একটা এটা খেলে একজনে ভালো করে পারবো। এবার একটু খেয়াল করো সবাই, আমরা এই প্র্যাকটিসটা একটু দেখি, খুব ভালো করে খেয়াল করতে হবে। প্র্যাকটিস 1 আর একটু লাগলে বড় করি, লাগলে চোখটার বুঝে একটু মানে অনেক বড় করে চাও, তাও দেখো। দেখো 1 নাম্বার কি কইছে, বলতেছে যে এক প্রতিটি 2 ভোল্টের, প্রতিটি কি 2 ভোল্টের, তাহলে ই ইকুয়াল টু কত ভোল্ট, 2 ভোল্ট। কোনো কথা নাই, ঠাস ঠাস করে খেলে লেখা স্টার্ট করে দিবা। তাহলে ই ইকুয়াল টু কত ভোল্ট, 2 ভোল্ট। একটু খেয়াল করো, ই ইকুয়াল টু 2 ভোল্ট। এবার তারপর বলতেছে কি তড়িৎ চালক শক্তির 1.5 অভ্যন্তরীণ রোধের, তাহলে অভ্যন্তরীণ রোধ আর ইকুয়াল টু কত, 1.5 ওহম। একটু খেয়াল করতে হবে। এবং 3টি তড়িৎ কোষ নেওয়া হয়েছে, তাহলে n ইকুয়াল টু কত, 3। তারপরে বলতেছে যে শ্রেণী সমবায় সাজাইছি, শ্রেণী সমবায় এটা খালি ফাঁসি দিয়ে লেখো, শ্রেণী সমবায়। তারপরে বলতেছে কি যে রোধগুলো কি প্রান্তীয় রোধ হইল কি 150 ওহম, প্রান্তীয় রোধ হইল কি আর ইকুয়াল টু কত, 150 ওহম। এইবার আমাকে বলতেছে যে এইটার আয়ের মান কত, তড়িৎ প্রবাহের মান কত। তাইলে আমরা এইটার সূত্র শ্রেণীতে বসাইলে কেমন সূত্র জানি বলো তো, আই ইকুয়াল টু, বলো দেখি তো কি বলছো, NE by বড় প্লাস NR n ছোটর। তাহলে এন ই বাই, এখানে আমার এখানে সিঙ্গেলে কি হবে, বড় আর সিঙ্গেল হবে কি বড় আর, প্লাস আর এটা হবে কি এটার এন সাথে। স্মলার। খেয়াল করবা কোন কিছু সাথে N। এমন মুখস্থ রাখতে পারো, কোনো কিছু আমরা শ্রেণীতে সাজাই, শ্রেণীতে সাজাইলে যতগুলো রোদই সাজাই সবগুলো রোদ করে একটা মনে হয়, এই জন্য এই বড় রোদটা কি একটা। যদি এই অঙ্কটাই বলতো সমান্তরালে সাজে, তখন আই ইকুয়াল টু কি হইতো, তখন বড় আর সাথে N হতো, এন ই ছোট সিঙ্গেল বাই, থাকতো। এখানে কি হইতো, এম আর প্লাস এন স্মলার। আর প্লাস সোডাতেরা, তাই না, এইভাবে হইতো। তাহলে এবার আমার মোটা বসিয়ে দিই, এন এর মান কত 3 ইনটু ই, ই এর মান কত 2 বাই আর এর মান কত 150 যোগ এন কত 3 ইনটু 1 পয়েন্ট কত 5। তাহলে এর মান আমরা বের করে ফেললাম, শেষ। তাহলে এই টাইপটা আমরা আশা করি, পুরোপুরি জিরো। হ্যাঁ বুঝা গেছে। তাহলে তারপর অঙ্ক এইগুলো ইনশাল্লাহ পারবা। একটু খেয়াল করো, এই সলভগুলো আমরা যদি বলি কারসাপেক্ষ সূত্রের মাধ্যমে করতে বলতেছে, তাহলে কারসাপেক্ষ সূত্রের মাধ্যমে যদি করতে বলে, তাহলে সুতরাং আমরা এখানে যদি বলি প্রথমে কারসাপের কারেন্ট ল যদি প্রয়োগ করি, তাহলে সুতরাং i1 আসতেছে, i2 আসতেছে, i3 যাচ্ছে, তাহলে বলতে কি i1 প্লাস i2 মাইনাস i3 ইকুয়াল টু 0। আবার এই লুপের কথা চিন্তা করছে, এ এফ সি বি এ, এ এফ সি বি, এই যে এই লুপের কথা চিন্তা করলে আমরা জানি কি, দেখো এ কি লাগছে, এ এফ, তাহলে এভাবে যাচ্ছে। তাহলে যদি যায়, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে তাদের মতো আমরা বলি না, কিন্তু আমি আমি আমার একটা স্বতন্ত্র শিখান শিখাইছিলাম তোমাদেরকে, কিভাবে শিখবা, এ এফ এভাবে যাচ্ছে না, তাহলে আমরা যদি ধরি, ধরো এভাবে যাচ্ছে, অথবা আমি এটা ধরি এ বি সি এফ, এ বি সি এফ, তাহলে এখানে তখন কি হবে, প্রথমে পাইছি কি -5 প্লাস, প্লাস না মাইনাস আমরা জানি না, হ্যাঁ ঠিক আছে 5i1, তারপরে কি পাইলাম 5i1, তারপরে কি পাইলাম আইসা সি 20, তাহলে 20 প্লাস 20 i3, তারপরে কি আইসা একবার ইকুয়াল টু 0। তাহলে এগুলা মানগুলা
নিয়ে নিয়ে সমীকৃত করে আমরা মানগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার আমরা চলে যাব এই অঙ্কগুলোতে, এগুলো তোমরা জানবা। আর যেগুলো প্রত্যেক রোধের মধ্যে বর্তনীর ভিতরে কারেন্টের মান, বর্তনীর ভিতরে ফয়েজের কারেন্টের মান, পুরো কারেন্টের মান চাইছে, তাহলে প্রথমে তুল্য রোধ, তারপরে আই ইকুয়াল টু ভি বাই আর, এগুলো জানবা। তারপরে আমরা যদি বলি এই এই সার্কিটটা যদি সলভ করতে বলে তাহলে কি হবে, সমতুল্য রোধ মানে পুরাটার রোধটা আর কি। তাহলে এই দুটো আগে কি করতে হবে, এই দুটো খাই ফেলতে হবে। তাহলে 2 2, তাহলে 2/2, তাহলে কত 1, এটা 1, তাহলে 1 প্লাস দেড়ে দেড়ে 3, 3 3 4, 4 4 আবার কত 4 ভাগের 2, তাহলে 2, তাহলে 2 অ্যান্সার হলো কত 2, সমতুল্য রোধ 2। বুঝা গেছে কথাটা? আমি এত তাড়াতাড়ি কেমনে বললাম এটা 2? কেউ রহস্য বলতে পারবা? দেখো আমি রহস্যটা আবার বাতাই যে কত তাড়াতাড়ি বলা যেতে পারলো। দেখো আমি কেন কিছুই করলাম না, 2 হয়ে গেল আমার অ্যান্সার। এই দুই দিয়ে যদি আমরা করি তাহলে আমরা জানি সমান্তরাল সমবায়ের বেলা যদি একই রকম থাকে তাহলে রোধটা উপরে যতটা থাকবে ততটা নিচে, রোধটা উপরে যতটা সমান্তরাল থাকবে, এরকম যদি 2 যদি ফার্স্টটা থাকতো সমান্তরাল লেখতা উপরে 2 নিচে 5। ধরো যদি এরকম থাকে 10 ওহমের কয়টা রোধ থাকে, ধরো 3টা রোধ থাকলো, 10 10 10, এটা তুল্য রোধ হবে কত জানো নি, 10 আর 3টা দিকে কি বাই 3, শেষ। এটাই তুল্য রোধ, শেষ। সমান্তরাল বেলা এটা টেকনিক, খেয়াল রাখবে সবাই। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল রাখতে পারি সবাই, মনোযোগ সহকারে লক্ষ্য করি। তাহলে এখানে 2 এ 2 এ কত হয়ে গেছে, তাহলে 2/2, তাহলে কত 1। তাহলে এই 3টা আবার কিসে শ্রেণীতে, তাহলে দেড়ে দেড়ে 3, 3 এর আগে কত 4, তাহলে এই সবগুলো হলো 4, 4 এর লগে 4 করলে কি হয়, 4 4 কয়টা 2টা, সুতরাং 2 দুগুণে কয়টা 4, তাহলে অ্যানসার কত 2, শেষ, কাহিনী কত। আশা করি সবাই বুঝতে পারতেছে। এবার যদি আমি বলি এগুলা এখন আশা করি আমরা এই এত কিছু বোঝানো কিছুই নেই, ব্রড করে আমাদের অনেক পড়া আছে, আমরা এগুলা নিয়ে অনেক আলোচনা করছিলাম, আমরা সব বলতে হবে কারণ অনেক পড়া। আচ্ছা, তারপর আমরা এখানে যাই। সবাই সবকিছু ভালো করে দেখতে পাইতেছো, সবকিছু বুঝতে পারতেছো তো? জি। ওকে, দেখো আচ্ছা তোমাদের এই যে ইয়ার মানগুলা, এই যে কারেন্টের মানগুলা, তারপরে ডব্লিউ বিআইটি ভি স্কয়ার বাই আর, এগুলা কি আছে তোমাদের সিলেবাসে? আছে, চলো তো এটা পুরো দেই আছে। ও আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করি। তাইলে এই সূত্রগুলো একটু খেয়াল করবা, মনোযোগ দাও। সব সূত্র আমরা শিখতেও পারবো না, কারণ সব সূত্রগুলো মনে করো যে আমাদের পরীক্ষায় আবার শিখতে গেলে অনেক ঝামেলা পড়ে যাবে। যাই হোক, আবার আমরা একেবারে সাইডেও দিই না, কিন্তু আমরা কিন্তু মোটামুটি সবই শিখতেছি। একটু খেয়াল করো, 2 ওহম আর 3 ওহম রোধের শ্রেণীর মধ্যে সংযুক্ত করা হয়েছে, কিসে আছে, দুইটা শ্রেণীতে, এবং 3 ভোল্টের একটি ধরিত্র শক্তির সাথে যুক্ত করা হলে প্রত্যেক রোধের দুই প্রান্ত বিভব পার্থক্য নির্ণয় করো। তাহলে এরকম যদি শ্রেণীতে থাকে, আমরা জানি এগুলো যদি শ্রেণীতে এরকম থাকে, তাহলে আমরা জানি সূত্রটা কি, দেখো যারটা বের করব তারটা উপরে বা নিচে দুইটা ইন্টু কি টোটাল তড়িৎচালক শক্তি, এটা হলো দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার বেলায়। আবার বলি দুটো তো শ্রেণীতে আছে, ধরো এই দুটো শ্রেণীতে আছে, তাহলে আলাদা আমরা জানি শ্রেণীতে কি হয়ে যায়, ভোল্টেজটা বিভক্ত হয়ে যায়, তাই না, ভোল্টেজটা বিভক্ত হয়। তাহলে এরকম যে ভোল্টেজ প্রত্যেক প্রান্তের মধ্যে দিয়ে বিভব পার্থক্য, ভোল্টেজের নির্ণয় সূত্র হলো V1 ইকুয়াল টু, আমাদের যদি শ্রেণীতে থাকে তাহলে যারে বের করবো সেটাই উপরে, বাইক নিচে কি দুটোটা ইন্টু কি 3, ওটার উল্টাটা আর কি, ওটার বেলায় ছিল আয়ের বেলায় ছিল যারে বের করবো সেইটার বিপরীতটা উপরে, আর এটার বেলা যারে বের করবো সেই উপরে, তার রোডটাই উপরে বাই নিচে, এটা আশা করি এটা বুঝতে পারতেছো। ওকে, তাহলে আমরা যদি এই অঙ্কটা বলি, এই অঙ্কটা যদিও আমি অনুভব করাই নাই, খুব ভালো করে খেয়াল করো, আমরা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি, এখানে কি বলতেছে, মনোযোগ দাও। প্রবলেম 1, 50 ওহম রোধের ভিতরে দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড চালনা করলে জুড়ির তাপমাত্রা পানির তাপমাত্রা এততে পৌঁছাবে। এই প্রশ্নটা কিন্তু মোটামুটি একটু গুরুত্বপূর্ণ আছে। দেখো একটু খেয়াল করি, আমরা কি কি দেওয়া আছে মান, এই অঙ্ক দেখলেও তুমি বুঝতে পারবে যে হয় এটা তো এমনি হয়, এটা তো আমরা জানি, এর মুখস্থ। খেয়াল করো 50 ওহমের রোধের ভিতরে দিয়ে, তাহলে আর ইকুয়াল টু কত ওহম, 50 ওহম রোধের ভিতরে দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করে, তাহলে আই ইকুয়াল টু কত অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয়েছে 10 সেকেন্ড ধরে চালনা করা হয়েছে, তাহলে টি ইকুয়াল টু কি বলতো 10 সেকেন্ড। যে চালনা করা হলে জুডিসের তাপমাত্রায় কতটুকু ফানির তাপমাত্রা, দেখো কতটুকু, তাহলে বোঝা গেছে এম চাইছে, ফানির বর চাইছে, তাহলে এম ইকুয়াল টু কতটুকু ফানির তাপমাত্রা এত পৌঁছাবে, তাহলে 0 থেকে 100-তে পৌঁছায়, তাহলে ডেল থিটা ইকুয়াল টু কত, অবশ্যই 100, মানে পরিবর্তনটা আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারলাম। তো আমরা জানি
এই অঙ্কটা তাহলে কার সাথে কার সম্পর্ক, তাহলে বোঝা গেছে যে আমরা বলতে পারি যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে আমরা জানি এইচ তাপমাত্রার সূত্র কি এম এস ডেল থিটা এগুলো বলতো আই স্কোয়ার আর টি। এই তুলনাটা একটু ভালো করে খেয়াল রাখবা। তাহলে এবার খেয়াল করেন আমাদের সাইজে কি বলতো এম, তাই বলতে পারি কিনা এম ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই এস ডেল থিটা। এস হলো আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ। তাহলে মাল মশলা রেডিয়াসে বসাই দাও, মান চলে আসবে। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝে ফেলতেছো। মিনিটে থাকলে সময় কিন্তু আমরা সেকেন্ডে নিয়ে নিব, সব সময় খেয়াল করবা। তো এই অঙ্কটা আমরা আশা করি, যদি তোমার ফানি ছাড়া অন্য কিছুর কথা বলো তখন অবশ্যই আপেক্ষিক তাপের মান এসের মান দেওয়া থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। বা মাঝে আপেক্ষিক তাপও চাইতে পারে, সব কিছু দিয়া কিছু করার নাই, আমরা এগুলো পারবো। ওকে, তারপরে চলে যাই, এটা শেষ। ওকে, এই যে এটা কিন্তু সেম অঙ্ক। আমরা যদি এখানে তুমি বলতে পারো যে এই অঙ্কের বলে বিআইটি লেখছে কি লিগা, কারণ এখানে ভোল্টেজ তড়িৎ সময় আছে আর এখানে ভোল্টেজ রোধ সময় আছে। আমরা তো জানি যে এইচ এর সূত্র কিন্তু আছে এইচ বা এগুলো পি আর কি, ক্ষমতা আর কি। পি গুলো বিআইটি লেখা যায়, পি গুলোটা আমরা আবার জানি সরি ডব্লিউ, সরি ভুল বলতেছি, ডব্লিউ গুলো বিআইটি লেখা যায়, ডব্লিউ পিটি লেখা যায়, ডব্লিউ আই স্কয়ার টি লেখা যায়। আচ্ছা আমি এটা সম্পর্কে একটু ছোট্ট করে কথা বলি, তোমরা মনে হয় 19 এ এগুলো সম্পর্কে পরিচিত ছিল। আমাদের ডব্লিউ ইকুয়াল টু কি বলতো পিটি, সবাই এটা সম্পর্কে মানে একেবারে ঠাড়া মুখস্থ আছে, ঠাড়া মুখস্থ আছে। ডব্লিউ ইকুয়াল টু পিটি, ডব্লিউ ইকুয়াল টু পিটি অনেকবার মুখস্থ করছো, ডব্লিউ টু পিটি। আচ্ছা পি ইকুয়াল টু ভিআই, এটা তো সবাই জানো, তাহলে ভিআইটি। আবার আমরা ভি ইকুয়াল টু আর আই, এটা কিন্তু একেবারে আরো ঠাডা মুখস্থ ছিল, কই থেকে বলো তো ওমের সূত্র থেকে, তাহলে আই স্কয়ার আর টি। আবার আমরা এটা কিন্তু জানি আই ইকুয়াল টু ভি বাই আর, ওই ওমের সূত্র থেকে বি স্কয়ার আর স্কয়ার ইন্টু আর তাহলে টি। এই আর আর স্কয়ার যদি কাটা তাহলে একটা হাতে বি স্কয়ার বাই আর ইন্টু টি। তাহলে দেখো ডব্লিউ ইকুয়াল টু কটা লেখা যায়, পিটি লেখা যায়, ভিআইটি লেখা যায়, আই স্কয়ার আর টি লেখা যায়, বি স্কয়ার আর ইন্টু টি। তাহলে আমি যদি আমার ক্ষমতার সময় থাকে আর কাজ থাকে বা এইচ থাকে, তাহলে আমরা এইচ বা কাজ একসাথে প্রকাশ করা যায় এখানে। তাহলে দেখো ক্ষমতার সময় থাকলে এটা ইউজ করব, ভোল্টেজ তড়িৎ প্রবাহ সময় থাকলে এটা ইউজ করব, আবার তড়িৎ প্রবাহ রোধ আর সময় থাকলে এটা ইউজ করব। আবার একটু খেয়াল করি ভোল্টেজ তড়িৎ প্রবাহ সময় থাকলে, ভোল্টেজ রোধ আর সময় থাকলে এটা ইউজ করব। তাহলে আমাদের মাথা খাটাইতে হবে যে কোন সূত্রটা ইউজ হইতে পারে। ঠিক আছে, এটা এটা মাথা খাটাইতে হবে। এটা মোটামুটি 19 এর বেসিক, তো জানো মোটামুটি অনেকেই। ওকে, তারপরে আমরা চলে আসবো আমাদের আমাদের সব মানে যতগুলো সূত্র আর কি সিকিউ এমসিকিউ জন্য লাগবে, আপনি একটু শর্টকাটে লিখে একটু ছবি তুলে দিয়ে দিন। এগুলো তোমাদের ওই যে তাহলে এই বইটা তো আছে সিরিয়ালে। ঠিক আছে, আর আমি যে ক্লাসটা করতেছি এটা কিন্তু রেকর্ড থাকবে, তো মোটামুটি তুমি লাগলে পরে আবার একটু দেই করতে টানাটানি। ঠিক আছে, কারণ আমরা অনেক সলভ করবো, আমরা এই যে 2 ঘন্টায় 50টা অবজেক্টিভ করতাম না, এদিকে সবাই একটু খেয়াল করো। তাইলে এইবার এই এই সূত্র একটু দেখি, মনোযোগ সহকারে লক্ষ্য করো। আচ্ছা এই যে এইটা কিভাবে হয়েছে, আমরা এটা 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 একটু করে ফেলি খুব তাড়াতাড়ি, মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো পানিতে একটি পরিবাহী দুই প্রান্ত পার্থক্য কত 5 ভোল্ট, তাহলে বি ইকুয়াল টু কত ভোল্ট 5 ভোল্ট, এর ভিতরে দিয়ে এত এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করে, তাহলে আই ইকুয়াল টু কি বলতো 1 এম্পিয়ার। 5 মিনিট চালনা করে তাহলে সময় 5/6 = 300 সেকেন্ড। আর 50 গ্রাম পানি, তাহলে এম ইকুয়াল টু কত গ্রাম পানি 50 গ্রাম। তাহলে গ্রামের কই নিব আমরা, থাপর দিয়ে কেজি দিয়ে নিয়ে এলাম। ঠিক আছে, আচ্ছা এটা খেয়াল করো। তারপরে সবসময় থাপর একটা মাইরা কেজি দিয়ে নিবা, সেটা আমি কত হাজারবার বলছি এই কথাটা, 0.050 কেজি, তাই না? ওকে, তারপর সুতরাং স্ফুটনাঙ্ক তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, তার সুতরাং ডেল থিটা মান চাইতেছে। তাহলে ডেল থিটা ইকুয়াল টু কত, দেখো আমরা আগের ব্যাপারগুলো গাইডটা দিই, তাহলে মোটামুটি তোমাদের জন্য এটা বুঝতে একটু বেশি সুবিধা হবে। খেয়াল করতে হবে সবার, মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। তার আমার চাইছি এবার ডেল থিটা ইকুয়াল টু কত। যদি তুমি খেয়াল করে দেখতে চাও, আমরা জানি এম এস ডেল থিটা এইচ ইকুয়াল টু কি, এইবার আমার দেওয়া আছে কার মান, বি এর মান, আই এর মান, টি এর মান। তুমি একটু এই কথা লক্ষ্য করে দেখো তো, এইখানে ভি আই টি সূত্র কিন্তু এটার ভিতরে আছে। আমার যদি রোধ থাকতো, আই থাকতো, টি থাকতো, তাহলে এটা বসাইতাম। আমার যদি রোধ থাকতো, ভোল্টেজ থাকতো, সময় থাকতো, এটা বসাইতাম। আমার মাথা খাটাইতে হবে, আমি এই সূত্রটা আবার একটু ক্লিন করে লেখার চেষ্টা করি। জানি ডব্লিউ ইকুয়াল টু পিটি, পি ইকুয়াল টু ভি আই টি, এই ভিরে লেখা যায় ভি ইকুয়াল টু আর আই, তাহলে আই স্কোয়ার আর টি। আবার আই ইকুয়াল টু বি স্কোয়ার বি বাই আর, তাহলে বি স্কোয়ার আর স্কোয়ার, আর আর কাটা গেলে আমি লিখতে পারি বি স্কোয়ার বাই আর ইন্টু টি। তাহলে এই যে ডব্লিউ সূত্র, এই বা এইচের সূত্র আমরা এই প্রত্যেকটা লিখতে পারি। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আর এগুলো থেকে কিন্তু কিছু সহজ সূত্র বের হয়ে গেছে। তাহলে পি ইকুয়াল টু বিআই বের হয়ে গেছে এখান থেকে।
আবার পি ইকুয়াল টু আই স্কয়ার আর বের হয়ে গেছে এখান থেকে, আর পি ইকুয়াল টু আবার বি স্কয়ার বার বের হয়ে গেছে এখান থেকে। আর প্রত্যেকটার পরিচয় কিন্তু আমরা সবাই জানি। পি হইল কি ক্ষমতা, টি হইল সময়, বি মানে বিভব পার্থক্য বা ভোল্টেজ, আই মানে তড়িৎ প্রবাহ, ডব্লিউ মানে কৃত কাজ, বি ভোল্টেজ রো, আর মানে রোধ। সবাই জানো, যেটাই দেখা থাকুক আমরা ইনশাল্লাহ অঙ্কে থাকলে বের করে ফেলতে পারবো। একটু পরে এটা লাগবে, এর লিগে এটা এত ফাড়াফাড়ি করছি। আর ভাই বোন যে স্যারে গিললে এত ফাড়াফাড়ি করে একটা জিনিস লিয়া। দেখো এইবার তাইলে আমরা সূত্র কোনটা বসে দিব? তাইলে বিআইটি আছে, তাহলে অবশ্যই অবশ্যই এসি ইকুয়াল টু বিআইটি লিখবো। আবার আমরা জানি এসি ইকুয়াল টু কি লেখা যায়, এম এস ডেল থিটা ইকুয়াল টু কি বিআইটি। আমার দরকার কি ডেল থিটা, তাহলে ডেল থিটা ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? তাহলে এম এস টাই ভাষায় নিয়ে যাই, বুঝা গেছে? বিআইটি বাই হ্যাঁ, বিআইটি বাই এম এস। তাহলে বি এর মান আছে, আই এর মান আছে, টি এর মান আছে, এম এর মান আমার আছে, এস তো আপেক্ষিক, এস তো হলো আপেক্ষিক তাপ, বেশি দিলাম চলে আসলো। এই যে এটা আশা করি বুঝা গেছে। এইবার দেখো এই যে একটু যদি সূত্রগুলো শিখেছিলাম এগুলো এখন দেখবো না আমাদেরকে বাতের বড়ি হিসাবে কাজ করব। দেখো একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে, ইস্ত্রি করে বৈদ্যুতিক আছেন, আমি যদি ইস্ত্রিতে এমনি সাধারণ থাকে, আচ্ছা যাই হোক, খেয়াল করো একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট লেখা, তাহলে বি ইকুয়াল টু কত ভোল্ট, 220 ভোল্ট, আর লেখা আছে কি 1000 ওয়াট। তাহলে পি ইকুয়াল টু কত ওয়াট লেখা আছে, 1000 ওয়াট লেখা আছে। এবং এর রোধ কত, তাহলে আর ইকুয়াল টু কত, তাহলে আমরা আগেটা বের করে ফেলি। তাহলে দেখো বি পি আর, খেয়াল করো তো, মানে মাথা খেয়াল করো, মাথা খেয়াল করো, কোনটা তুমি সূত্র দেখি তো, কে একজন বলো তো। ওখানে তো লেখাই আছে, দূর লাভ হয়েছে কি। দেখো তাহলে এখানে একটু খেয়াল করো, ওই যে আমি বলছিলাম সূত্রগুলা, ফি ইকুয়াল টু কি কি বি আই, আর ফি ইকুয়াল টু কি বি স্কয়ার বাই আর, এই সূত্র যে এটা না, এই যে এটাই তো, এটা দেখো তাহলে ওই যে এই যে এখানে আমরা লিখছিলাম যে পি ইকুয়াল টু বি আই, পি ইকুয়াল টু আই স্কয়ার, আর পি ইকুয়াল টু বি স্কয়ার বাই কি আর লেখা যায়। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি এইটা, আমার যেটাই থাকতো সেটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু সেটাতে নিয়ে আসতে পারতাম। তাহলে এখানে দেখো আমাদের এখানে পি স্কয়ার বাই আর, তাহলে ভোল্টেজের মান 220 স্কয়ার বাই 1000, তাহলে যেটা অ্যান্সার সেটাই। এবার আমাকে চাইছে কিন্তু এই দু চাইছে, এবার প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য যদি কয় টাকা, 2 টাকা হয়, তবে ইস্ত্রিটি চালাতে 2 ঘন্টা চালালে কত খরচ পড়বে। আমি তোমাদেরকে একবারে শর্টকাট একটা সিস্টেম শিখাই। দেখো এগুলা নিয়ে এত আমরা টেনশন করতেছি না। আমরা যদি আমাদেরকে বলে যে এরকম যে মূল্য কত, বিদ্যুতের মূল্য কত, তাহলে আমাদের আর এর মান কিন্তু বের হয়েছে, আমাদের চাইছে কিন্তু আর। তাহলে আর ইকুয়াল টু বলতো 20 স্কয়ার বাই ফি লিখছিলাম আমরা, মানে একটু ফালটাই নেই মনে, তোমরা দেখে ফেলবা। তাহলে রোধ হলো কত, 48.4 ওহম বের হয়েছে। আমরা সবাই ভালো করেই জানি যে এইখানে খেয়াল করতে হবে, বলছে প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য হলো 2 টাকা। প্রতি বিদ্যুৎ মূল্য কয় টাকা, 2 টাকা। স্টিল 2 ঘন্টা চালাইছে, কয় ঘন্টা চালাইছে, 2 ঘন্টা। আমার দেখতে হবে যে এখানে কত ক্ষমতার বাতি, ক্ষমতাটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। আমার খালি দেওয়া ক্ষমতা মানে ওয়াট। তোমাকে বাসা বাড়িতে যে বাতি ব্যবহার করো, তুমি বলো 2 ওয়াটের বাতি, 10 ওয়াটের বাতি, 60 ওয়াটের বাতি, তাহলে আমার সবার বিষয় হলো ক্ষমতা আছে কিনা। তাহলে আমি তো সূত্রপুত্র এগুলোর জন্য ইউজ করাই না কোনো সময়, আমরা এইভাবে করাই। দেখো কত ক্ষমতা, কত ওয়াট আছে, 1000 ওয়াট, 1000 ওয়াট। এবার একটু খেয়াল করো 1000 ওয়াট আছে, আর কয় ঘন্টা করে চলে, 2 ঘন্টা। দৈনিক কয় ঘন্টা করে চলে, 2 ঘন্টা করে চলে। দৈনিক কয় ঘন্টা চলে, 2 ঘন্টা করে চলে। ভালো করে খেয়াল করো, তোমার দৈনিক কয় ঘন্টা চলে, 2 ঘন্টা। আমি যেভাবে শিখে সেভাবে শিখো। ইন্টু প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কয় টাকা, 2 টাকা। যদি বলতো 1 মাসেরটা, তাহলে 1 মাসে 30 গুণ দিতা, তাহলে বাই 1000, সব সময় 1000 খালি ভাগ দিবা। তাইলে 1000 কাটা, 2 দুগুণে 60 টাকা, শেষ। বুঝা গেছে কথাটা? আবারও বলি, ভাই আপনি এখানে ঘন্টারে মানে সেকেন্ডে নিলাম না কেন? আমরা সব সময় এখানে জানি বিদ্যুতের মূল্য হয় বিওটি, তাহলে এখানে সবসময় কিলো ওয়াট আওয়ারে কাজ করতে হয়, আর এই জন্য ঘন্টা ঘন্টায় ইউজ হবে। ঠিক আছে, কোনো সময় এই বিদ্যুতের মূল্যের অঙ্কের বেলায় আমরা সবসময় ঘন্টাই রাখবো। আমার আশা করি আমার কথাটা বুঝে গেছে। ওকে, আর ভাইয়া যদি ক্ষমতার মান ওয়াটে না দিয়ে যদি ক্যালোরিতে দেওয়া থাকতো তখন কি করতাম? ওয়াট অবশ্যই নিয়ে আসতে হইতো। আর এই পেজটা জীবনও এই জানতাম। এই পাঁচটা জীবনও দিবে না, সব সময় ক্ষমতার মান ওয়াটই থাকবে। ক্ষমতার মান না থাকতে পারে কি অন্য মান, তো ক্ষমতা নিয়ে আসতে হইতে পারে। আমার কথা বুঝে গেছে? আবার এটা পাইছিলাম হ্যাঁ হ্যাঁ, এমসিকিউতে, তাহলে এর তোমার জন্যই। ওইটা একটু বেশি বেশি ক্রিটিক্যাল কোশ্চেন দিছে আর কি। ঠিক আছে, এত ক্রিটিক্যাল কোশ্চেন আমাদের বোর্ডে হবে না। এটা হয়, কারণ 1000 দ্বারা ভাগ দিই, সেজন্যই তো কিলোওয়াটে চলে গেছে পরে। হ্যাঁ
1000 দিয়ে অলওয়েজ ভাগ দিতেই হবে, ওই যে কিলোওয়াটে চলে ওয়াটটা কিলোওয়াটে চলে যায়। এটা আমরা এত কিছু না বুঝারছে আমরা ডিরেক্ট আর কি করে ফেলছি আর কি, ঠিক আছে। আচ্ছা কই আমরা এম কই আছি, আল্লাহ প্রত্যেকবার আরে ফেলাই দিই কি ভাই, অ্যাক্সেস করতে করতে তো অনেক সময় চলে যায়। আর সমস্যা নেই, একটা দুইটা বাজুক। আচ্ছা এটা হলো গ্যালভানোমিটার, ঠিক আছে। আচ্ছা আমরা একটু এখান থেকে একটু, আচ্ছা অনেকক্ষণ তো ইয়া করলাম জ্ঞান, আজকে একটু ইয়াতে যাই, এদিকে যাই, কোথায় শুরু করি, এখান থেকে শুরু করি, একটু পিছে যাই, ঠিক আছে। কারণ সারাদিন খালি রোদ করতে করতে পরে তোমার ভিতরে কারেন্টে ধরে যাবে। ভাইয়া সেমিকন্ডাক্টরের এমসিকিউ গুলা পড়েন। পড়াচ্ছি পড়াচ্ছি সব পড়াচ্ছি। গতিবিদ্যা পড়ালেও ভালো হইতো। তাপগতিবিদ্যার গুলা মোটামুটি সবার একটা জানা আছে, মোটামুটি জানাশোনা। পড়াবো তো, আমি তো পড়াবো সবগুলো ধরবো আজকে। কাল দীর্ঘায়নের বেলা সূত্র এটা, বরাফিকতার বেলা সূত্র এটা, গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের বেলা সূত্র এটা। আর আমাদের সমতুল্য শক্তি ই ইকুয়াল টু কি বলতো, এম সি স্কয়ার, আর ই ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার, ঠিক আছে। সবাই এগুলো সম্পর্কে জানো। ই ইকুয়াল টু এইচ এফ এসি বাই ল্যামডা, এগুলো সম্পর্কে মোটামুটি জানো। তো এখানে আমাদের এখানে আর কিছুই নাই, কারণ আমাদের ওই যে ওই টপিকসগুলো নাই, যে টপিকসগুলো এখানে আমরা বলতেছি এই টপিকসগুলো নাই। তো এই মোটামুটি সূত্র সম্পর্কে মনে পরিচিত হইলাম। উপকয়টা তারপরে আমরা দেখি, ওকে খেয়াল করি, দেখো একটু খেয়াল করো সবাই, মনোযোগ সহকারে লক্ষ্য করি যে এক মানুষের 30 বছর বয়সে এত মিটার গতিশীল মহাশূন্যযান চড়ে ছায়া অনুসন্ধানে গেলেন, পৃথিবীর হিসেবে 50 বছর পরে ফিরে আসলেন। তাহলে পৃথিবী অনুসারে যে বয়স সেটা হলো কি বলতো, এটা কালকে করাইছিলেন তো। টি। আর এটা গেলে কি হয়, টি নট। আচ্ছা এটা করাইছিলাম তাই না। ভাইয়া একটা প্রশ্ন ছিল। ভাইয়া মানে দুইটা ইলেকট্রনের ব্যাগ দেওয়া আছে আর তাদের মানে ইলেকট্রনের স্থির ভর দেওয়া আছে। এখন গতিশীল ভর বের করার ক্ষেত্রে কোনটারে এম নট ধর্ম আর কোনটা এম ধর্ম? যেটা স্থির ওটারে এম নট ধর্ম, হ্যাঁ অবশ্যই। আর যেটা গতিশীল ওটা এম। এম, এক্স্যাক্টলি। সব স্থির হলো এম নট, ঠিক আছে। শুধু তো সমাটার বেলা একটু ফ্যাস লাগে, ঠিক আছে। আর কিছু অঙ্ক দেয়, মানে ফাদামদামা আলাইহিম, এরা ফাদামদামা অঙ্ক দেয় কিছু, বুঝছো, ফালতু ফালতু অঙ্ক দেয় আর কি, যেটারে বলা হয়। আচ্ছা তাহলে আমরা একটু শুরু করি। সবাই কি আমাকে শুনতে পাচ্ছ ঠিকঠাক ভাবে? সবাইকে আছে জি ক্লাস, ভাইয়া। ক্লাস থেকে কেউ কি বের হইতেছে? আয়েশা রহমান, ভাইয়া এই 10 জনের মতো আছে, আর বাকি সব চলে গেছে। বাহ বাহ, ফ্যান্টাস্টিক। আমি কাগরে পড়াই। স্যার এই সাবজেক্ট গুলো মোটামুটি পারা যায়। তাপগতিবিদ্যা একটু করেন। হ্যাঁ একটু খেয়াল করো, তাপগতিবিদ্যা সহজ, এমসিকিউ। মোটামুটি পারলে তো হইব না। আচ্ছা ভৌতালক বিজ্ঞানের থেকে কয়টা করেন? ভাইয়া ভৌতোলক বিজ্ঞান পড়াইবই না। আচ্ছা বোতালে বিজ্ঞানের অঙ্ক করাই কেন খারাপ। এক নম্বর আচ্ছা কমন, না এক নম্বর কমন দিতেছি বোতালক বিজ্ঞানে, এক নম্বরটা পরীক্ষা আসবই। পড়ান। বোতালক বিজ্ঞানের একটা অবজেক্টিভ কমন, ঠিক তো আছে। কয়টা আসে? দেখো দেখো, একটা অবজেক্টিভ পুরো কমন দিয়ে দিলাম তুমি করে, ঠিক আছে। সেটা হলো কি, আমরা জানি কি যে দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু
পথ ক্রস পাই পার্থক্য। বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এটা পরীক্ষায় ধরো আসবে পরীক্ষায়, ঠিক আছে, দিয়ে দিলাম এটা, এটা ফার্স্ট না আউট। 10 মধ্যে একটু ভাবলাম একটু কি পথ পার্থক্য, এটা ধরো পরীক্ষা আসছে, তাইলে আমাকে থাকবে কি যে কটা থাকবে, দশা পার্থক্য থাকবে, সাইবে পথ পার্থক্য, পথ থাকবে, সাইবে দশা পার্থক্য, ঠিক আছে। আমার কথা কি বোঝা গেছে? 1 নম্বর প্রশ্ন আউট করলাম, যাও আর পড়াইতাম না এটা, ঠিক আছে। এটা না আসলে কি হইব? এটা শেষ। আসবে দেখো, আমি দিয়ে দিলাম। না আছে এটা, এটা আরো কিছু অবজেক্টিভ পড়াবো, দেখে দেখে একটু খেয়াল করো। শক্তি ব্যান্ড কাকে বলে সবাই একটু জানো, যে কোনো পদার্থের বিচ্ছিন্ন পরমাণুতে যেই শক্তিগুলো থাকে তাকে বলা হয় শক্তি ব্যান্ড। আর পরমাণু সর্বাগ্রে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো তাকে বলা হয় যোজন ব্যান্ড। পরিবহন ব্যান্ড আমরা যোজন ব্যান্ড থেকে উত্তেজিত হয়ে যেখানে যায় পরিবহিত তাকে বলা হয় কি পরিবহন ব্যান্ড। আর নিষিদ্ধ ব্যান্ড হলো কি বলতো, এই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী যেই নিষিদ্ধ জায়গা থাকে তার নাম কি নিষিদ্ধ ব্যান্ড, ঠিক আছে। ওকে, অর্ধ পরিবাহ এগুলো সবাই ভালো করেই জানো। আর আমরা জানি যে রেকটিফায়ার কি, জাংশন ডায়েট কি, ফি টাইপ বদ্ধ পরিবেগ, অ্যান্টি বদ্ধ পরিবেগ কি, সবাই ভালো করেই জানি। আমি একটু ছোট্ট করে একটা জিনিস পড়াই যেটা সম্পর্কে তোমরা বেশি মানে অনেক কষ্টে আছো, সেটা আমরা একটু বলি। দেখো এটা কি জানি, আমি খুব তাড়াতাড়ি 2 মিনিটে বলতেছি এটা। বললাম আমি দিই, আমার আঁকার হাত অনেক ভালো, অনেক সোজা সোজা হয়। দেখো এটা খেয়াল করো, মনোযোগ দাও। আমরা জানি এইটা, এইটা আমি যদি বলি, আমরা সবাই জানি এইটা যদি বলি, দেখো এইটার আমরা জানি বেস, এটাই জানি আমরা ইমিটার, এটা আমরা জানি বলো কালেক্টর, সবাই এটা ভালো করে জানি, এটা নাম হলো কালেক্টর। তো একটু খেয়াল করো, যদি ইমিটারটা বের হয়ে যায় এদিকে বের হয়ে তাকে বলা হয় এনপিএন ট্রানজিস্টর। তাহলে এটা এন, এটা পি, এটা এন ট্রানজিস্টর, তাই না? এমন বের হয়ে গেল নাম কি এনপিএন ট্রানজিস্টর। তাইলে আমরা জানি এইটার সাথে যদি আমরা এইভাবে একটা সংযোগ দিই আর এইভাবে একটা সংযোগ দিই, এখানে আমরা একটা ব্যাটারি দিমু, এখানে ব্যাটারি দিমু, সমস্যা নাই। তার আর আমরা জানি এই যে এখানে একটা রোধ নিলাম, এটার নাম হলো আর আই বা ইনপুট রোধ। আর আমরা এইখানে একটা রোধ নেই, তোমরা কিন্তু অবশ্যই যেগুলো ফাঁকা দিয়ে রাখবা, আমি সময় লস করতেছি না। আর হলো আর এল বা লোড রোধ, ঠিক আছে। এবং আমরা জানি এটা হলো আমাদের প্রথম সার্কিট, আর এটা হলো আমাদের কি সেকেন্ড সার্কিট, বা আমি যদি এটা ইনপুট সার্কিট, ইনপুট সার্কিট আমি বললাম, ইনপুট সার্কিট হলো কি আউটপুট সার্কিট। তো একটু খেয়াল করো, ভাই বিপি এখানে দিকটা ভুল দিছেন, হ্যাঁ উল্টা দিকে দিছেন। এটা কোন দিকে যাবে, এইদিকে যাবে। এখানে না ভাই, নিয়ে যে মাঝখানে বিপি। ও, কোনটার দিক বলতেছি এটা বলো, পি, পি এর দিক, এটা এইভাবে যাবে, হ্যাঁ হ্যাঁ। এটাই হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে তোমার কথা। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও। আমরা জানি এটা রাখা হয় ফরওয়ার্ড বায়াসে, আমি খুব তাড়াতাড়ি একটু বলতেছি শুধু, এটা বুঝাইছিলাম। ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়। ফরওয়ার্ড বায়াসে দেখো এই পজিটিভের সাথে যদি আমি এইখানে ব্যাটারিটা পজিটিভ দিই, তাহলে এটা কোন বায়াস বলো তো, ফরওয়ার্ড বায়াস। তাহলে পজিটিভ পজিটিভ, তাহলে আমরা দিলাম এটা কোন বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে। আর যদি নেগেটিভের সাথে দিয়ে দিলাম পজিটিভ, তো এটা কোন বায়াসে আছে বলো তো, রিভার্স বায়াসে আছে। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারছো। এই হলো আমাদের বায়াসিং সিস্টেম। তাহলে এটা দিলাম রিভার্স বায়াসে, দিলাম ফরওয়ার্ড বায়াসে, এই হলো আমাদের মূল কথা শেষ। এবার আসো, যখনই আমি একটা অর্ধচক্র দিব, ধনাত্মক অর্ধচক্র দিয়ে এদিকে ফালাই, তাহলে আমাদের ধনাত্মক অর্ধচক্র আইসা সে দেখে কি জানো নি, এনও পজিটিভ, দেখে কি এই জায়গা পজিটিভ, সেই খুশিতে এদিকে যখন বের হয়ে যেতেছে, এদিকে যখন বের হবে তখন আরো রোধ পাইতেছে, পায়া এদিকে এই আইসি এর মান, এটা আইসি আমরা জানি, এটা হলো আই ইমিটার প্রবাহ, আমি এখানটা রোধ দিতে পারি চাইলে। আর এটা হলো কি আই বি বীজ প্রবাহ, আইবি এর মান বাইরে যায়, আইসির মান আরো বাড়ে। আর দেখা যায় ধরো অর্ধচক্রতে দেখা যায় এই রেজিস্ট্যান্স, এই সিগন্যালের মানটা বিশাল বিবর্ধিত হয়। এইবার যদি দ্বিতীয় অর্ধচক্রে মাইনাস অর্ধচক্রে যাই, এন যাইতেছে মাইনাস, এই বেড়ায় পজিটিভ, এই বেড়াও পজিটিভ, মানে এরিয়া এসে একেবারে ডাইরেক্ট সম্মুখ যোগটা ফায়ারের নিস্তেজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এবং রোদের মান, এই এর মান সিগন্যাল কমতে 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 একেবারে শূন্য চলে আসে। আর শূন্যতে আইসা তখন এখানে আইসির মানটাও তখন কি হয়ে যায়, একেবারে কমে যায়। আর এজন্য সিগন্যালটা আস্তে 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 নিচের দিকে বিবর্ধিত হয়ে থাকে, নিচের দিকে বিবর্ধিত হয়ে এই মানটা এখানে পর্যন্ত চলে আসে। তাহলে আমরা এইভাবেই দেখতে পাই যে একটা রেকটিফায়ার, যে একটা সিগন্যাল এভাবে বিবর্ধিত হয়। এটা গেল। এবার আমরা শিখবো সুইচ হিসেবে কিভাবে ব্যবহার করা লাগে। তারপরে এই বিষয়টা আপনি একটু বলেন। হ্যাঁ, আমরা এবার আমরা পরের বিষয়টা বলি, যে যদি নেগেটিভ অর্ধচক্র যায় তাহলে নেগেটিভটার বেলায় সম্মুখ বায়াসে, যেহেতু পজিটিভ সব বাট যাইতেছে নেগেটিভ, এই জন্য রোদের আয়ের মান পুরো কমে যায়, এদিকে মানটা পুরো কমে যায়, কমে যায় একেবারে সে তার মানটা আস্তে আস্তে কমে যেতে কমে শূন্য শূন্য হয়ে যায়, আর শূন্য থেকে আবার একটু উপরের দিকে বেড়ে যায়। একটু খেয়াল করবা, তাইলে আশা করি বুঝতে পারছো। সুইচ হিসেবে ব্যবহার করে বলি,
এটা কিন্তু পরীক্ষার সম্ভাবনা 99.99%। এজন্য এটা এখানে আবার বুঝিয়ে দিলাম। এবারে সুইচ হিসেবে ট্রানজিস্টারের ব্যবহার যদি বলি সুইচ, তাহলে সুইচের বেলায় কি করে, এখানে যদি আমি কি দেই প্লাস মাইনাস, এর তো বল ভাই বড় বলে প্লাসের বেলায় আমরা জানি যে আমরা এই সূত্রটা সবাই জানি যে বি আউটপুট ইকুয়াল টু বিসিসি মাইনাস এই যে আইসি ইন্টু কি আর এল, তাই না? সবাইগুলো মোটামুটি জানো আইসি ইন্টু কি আর এল, এই যে এই আউটপুট এই যে আইসি ইন্টু আর এল। তাইলে আমি যদি বলি আউটপুটে তিনটা প্রক্রিয়া ঘটে এখানে। একবার হলো বিগুলো যদি শূন্য হয়, বিগুলো যদি শূন্য হয় এদিক দিয়ে তো ভোল্টেজের মান শূন্য, শূন্য হইলে এখানে কোনো ভোল্টেজ পাওয়া যাবে, কিছু পাওয়া যাবে না। আর এই দিক দিয়ে আইসির মান শূন্য হয়ে যাবে আর এর মান শূন্য হয়ে যাবে, সুতরাং তখন পাওয়া যাবে বি আউটপুট ইকুয়াল টু বিসিসি। এখন আমার সেই এটা হলো বিসিসি, আমরা জানি এটা হলো বিবিবি, তাই না? এটা হলো ভোল্টেজ বায়াসিং, এটা হলো কি কালেক্টর বায়াসিং। ওকে, তাহলে দেখো বি আউটপুটের মান বিসিসি পাওয়া গেছে, সুতরাং এখানে হয়ে যাবে কি কাট অফ, এখানে পাওয়া যাবে কি কাট অফ, এই যে এটা কাট অফ অবস্থা পাওয়া যাবে। আবার আমি যদি দ্বিতীয় পর্যায়ে বি এর মান দিই মাইনাস নেগেটিভ দিই, নেগেটিভ দিলে তাও দেখা যায় এখানে ভোল্টেজের মান কিছু পাওয়া যায় না, তখন বি আউটপুট এর মানটা পাওয়া যায় বিসিসি। তাও কিন্তু আমরা দেখি এটা কি যায় সেই কাট অফ অবস্থায় থাকে। যখনই আমি এখানের মানটা প্লাস দিব তখন দেখা যায় এখানে কিন্তু যেহেতু আইসি এর মান বেড়ে যায়, আইবি এর মান বেড়ে যায়, আইসি এর মানটা আরো বেড়ে যায়, হ্যাঁ, এবং আমরা যদি এই আইসি এবং আরএল এর মানটা বিসিসি এর সমান হয়ে যায় তখন আউটপুটে দেখা যায় একটা কি পাওয়া যায় বলতো, এই বিসিসি আর থাকে না। যখন এই বিসিসি এর মানটা শেষ হয়ে যায় আর তখনই কিন্তু আমরা দেখতে পাই যেখানে কাটন বা এটার বলা হয় সম্পৃক্ত অবস্থা, সম্পৃক্ত অবস্থা পাওয়া যায়। আর এটা কোন অবস্থা জানি, কাট অফের আর বাংলা কি জানি আছে, হ্যাঁ বিচ্ছিন্ন, হ্যাঁ বিচ্ছিন্ন অবস্থা পাওয়া যায়। তো এইভাবে কিন্তু আমরা একটা ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। তারপরে আমরা যদি দেখি ট্রানজিস্টরকে কিভাবে একমুখীকরণ করা হয়, আমরা ওই চিত্রটা আইকা যদি বুঝাই তাহলে বুঝাইতে পারি, অথবা একটা ডায়োড দিয়ে আমরা বুঝাইতে পারি। ডায়োডটা যদি দিকে যায় তাহলে সেই দিকে একরকম সিগন্যাল দিবে, আর বিপরীত দিকে যখন যখন প্লাস নিবা তখন সেটা দিল, বাট মাইনাসটা সে কি করলো, দিল না। আবার যখন প্লাস নিবা তখন দিল, মাইনাসটা সে কি দিল না। এরকম করে একটা পূর্ণ তরঙ্গ, এরকম পূর্ণ তরঙ্গ সে কি একমুখীকরণ করা হয়, এগুলো দ্বিমুখী একমুখীকরণ করে দেয়। এটা হলো অর্ধ তরঙ্গ। আবার যদি পূর্ণ তরঙ্গটার কথা বলি, পূর্ণ তরঙ্গটা চিত্রটা আঁকা লাগে, আঁকলে সে একদিকে যায়, ঠিক আছে? এটা আমরা আবার যদি দেখাইতে গেলে আরো মাথা ঘুরাইবো, দরকার নাই, আমরা এইটা একটু না বুঝি। এইবার আমরা একটু চলে আসি এখানে, বালার কি কি করতে লাগবে দেখো। এবার এখানে জাংশন ডায়োডের কথা বলি, এই রোধের কথাগুলো বলি, ট্রান্সফরমার ব্রিজ রেকটিফায়ার, একমুখীকরণ, আমরা কিন্তু মোটামুটি এগুলা সম্পর্কে ধারণা পাইলাম। কই জানি এটা, ওকে, এখানে খেয়াল করি আমরা কিছু অবজেক্টিভ পড়ে ফেলবো। আচ্ছা খেয়াল করো, তোমরা তোমাদের মনে হয় ইয়াগুলা ভুললেও যেতে পারো তোমরা, কি বলে এটা, আইসিটির পড়াগুলা তোমাদের খেয়াল আছে কিনা জানি না, তবে আমার যত সম্ভব সন্দেহ হইতেছে আইসিটি থেকে একটা দিয়ে দিতে পারে প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, দেখো ট্রানজিস্টরের মৌলিক তিনটা, আমাদের কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। তাহলে কমন বেস মানে বেসটারে কমন করে রাখতে হবে, ঠিক আছে? মানে দুই দিকে বেসটা থাকতে হবে, ঠিক, বেসটা নিচের দিকে থাকতে হবে। এগুলো সবাই জানো মোটামুটি, এগুলো সব একটু পড়ে ফেলবো সবাই, দেখে ফেলো। ওকে, বাইনারি, সেকেন্ডারি 8 বিট, ওয়ান টাইপ, 1000 বিট, মানে 1024 বাইট ইকুয়াল টু 1 কিলোবাইট, 1024 কিলোবাইট ইকুয়াল টু 1 মেগাবাইট, 1024 মেগাবাইট ইকুয়াল টু 1 গিগাবাইট। এগুলো সম্পর্কে সবাই জানো। বাইনারি 0.01 অক্টালে 0 থেকে 7 পর্যন্ত, দশমিকে ডেসিমালে থাকে 0 থেকে 9 পর্যন্ত, হেক্সাডেসিমালে থাকে 1 থেকে 1 পর্যন্ত, তাই না? 0 থেকে 9 পর্যন্ত হইলো 10টা, আর এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, এগুলো সম্পর্কে পরিচিত আছে। এবার দেখো যে কোনো ডেসিমাল পদ্ধতিতে নেওয়ার সূত্র হইলো কি, দেখো আমরা এখান থেকে ডেসিমালে কেমনে কেমনে নেই। আচ্ছা এগুলা কি দেখান লাগবো তোমাদের, তোমরা জানো? হ্যাঁ, স্যার ক্যালকুলেটরে করলে হইব না? ক্যালকুলেটর অবজেক্টিভের জন্য যদি আমাদের মেইন অঙ্কে দিয়ে দেয় তখন আবার মেইন অঙ্কে দেয় কিনা আমার সন্দেহ আছে, তবে আমার মনে হইতাছে কি লিখে জানি দিও হইতে পারে, বুঝছো? এটা তো ভালো না। স্যার মেইন অঙ্কে এগুলো দেওয়ার সম্ভাবনা কম, হ্যাঁ যে বাস্তবায়ন গুলো দেওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এগুলাও দিয়ে দিতে পারে, কিচ্ছু করার নাই, দিলে কি আগে তুমি ধরে রাখতে পারবা, ঠিক আছে? দিলে এটা থেকে দিতাম না। এগুলো সৃজনশীল অনেক কম, আর দেওয়া আছে অনেক আগের বোর্ড, 15-16 বোর্ডের দেওয়া। হ্যাঁ, তাহলে এই যে এগুলা যে ইয়াগুলা আছে, আমরা যদি এখানে আমরা চলে আসি, অঙ্কে চলে আসি, ঠিক আছে? আচ্ছা এই যে বাস্তবায়নটা এগুলা তোমরা দেখে ফেলবা নিজে নিজে,
আর আমার আমার একটা ভিডিও আছে মোটামুটি এই গেটমিট সম্পর্কে, সেটা যদি তোমরা দেখো তাও বুঝতে পারবো হয়তো বা। বিআর গেট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ঠিক আছে? দেখো খেয়াল করো, পিএন জাংশনে এত ভোল্ট বিভব পার্থক্য দেওয়া আছে, তাহলে বিভব পার্থক্য কি বলতো? ডেল বি ইকুয়াল টু কত? 0.1 ভোল্ট। আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের মান পাওয়া গেল কত বলতো? এত মিলি অ্যাম্পিয়ার। এই খেয়াল রাখবে, এখানে কিন্তু মিলির অনেক দাম আছে, ঠিক আছে? আর ইকুয়াল টু কত? 4000। এই মিলিরে আমরা জানি কোন নিতে হবে? অ্যাম্পিয়ারে। মিলিরে যদি 1000 দিয়ে ভাগ দিলে কই যায়? অ্যাম্পিয়ারে যায়। তাহলে একটু খেয়াল করতে হবে রোধের মান। আমরা এবার বলছে গতীয় রোধ। আমি ওই যে বলছিলাম ওই দিন যে গতীয় রোধ ইকুয়াল টু ডেল বি বাই ডেল আই। তাহলে ডেল বি আমার চাইছে এখন কি বলতো? গতীয় রোধ চাইছে, তো সুতরাং ডেল বি বসাই দিলাম, ডেল আই আমরা কি আমরা লিখলাম আই, ছাড়া লিখলাম অ্যাম্পিয়ার যেহেতু তো আই, ঠিক আছে? তো এরপর পরিবর্তনটা পাওয়া গেছে, তাহলে ডেল বির মান বসাইলা 1, আর আর এর মান কি বলতো? এই যে এটা, সরি আই এর মান এটা 4×10⁻³ বসাইলা, চলে আসা। গতীয় রোধ চাইলে এটা আশা করি সবাই দিয়ে ফেলতে পারবা। এবার আমরা চলে যাবো তারপর অঙ্কটা। দেখো, এত তোমাদেরকে বাচ্চার মতো দৌড়া 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 বোঝানোর সময় নাই, কারণ এগুলো লেখা আছে, সূত্র আছে, তুমি নিজেও পারবা। আমি শুধু একটু বলতেছি আর কি তাড়াতাড়ি। দেখো, নিঃসারক প্রবাহের এত পরিবর্তন, নিঃসারক প্রবাহ মানে কি? আই ই এমিটার, তাই না? এমিটার মানে নিঃসারক। এটা কত? 8। এখন তুমি বলতে পারো যে স্যার এটা যদি পরিবর্তন করেন না, কারণ এটা সবগুলো মানে এম এতে আছে, তাহলে যেটা যেটা আসবে সেটাও এম এতেই হইব, তাহলে এটা নিয়ে টেনশন করার কিছু দরকার নেই। তাহলে নিঃসারক প্রবাহের এত পরিবর্তন, সংগ্রহ প্রবাহের এত পরিবর্তন ঘটায়, তাহলে ডেল আই এরকম আর কি, ঠিক আছে? আর এবার সংগ্রহ প্রবাহের আই সি দেওয়া আছে, ডেল আই সি দেওয়া আছে। আই সি গুলো দেওয়া আছে 7.9 মিলি অ্যাম্পিয়ার। এবার চাইছে কি ফিট প্রবাহ, তাহলে আইবি, তাহলে ডেল আইবি, আইবি আইবি ইকুয়াল টু কত? তাহলে আমরা সবাই ভালো করে জানি যে আই ই ইকুয়াল টু কি? তুমি আইসি প্লাস আইবি। তাহলে আমরা ক্যালকুলেশন কইরা আইবি ডারে যদি রাইখা দেই, তাহলে আই ই মাইনাস কি আইসি, তাহলে আইবি ইকুয়াল টু কি? আই ই মাইনাস আইসি বসিয়ে দিলাম, মানটা চলে আসলো, ঠিক আছে? এটা একেবারে বেসিক লেভেলের অঙ্ক, এবং আইসা পড়তে পারে না, এটা মূল অঙ্কে আসে এগুলা, বুঝা গেছে? এগুলা যদিও সহজ, বাট এগুলো দামি অঙ্ক। তারপরে আমরা কিছু অঙ্ক করি। দেখো, আমরা একটু খেয়াল করি। দেখো দেখো এই যে এখানে বলতেছে কমন বেস ট্রানজিস্টর এমিটার কারেন্টের মান আছে কত? এত। তাহলে আই ই ইকুয়াল টু দেওয়া আছে 1.2। আবার এখানে কালেক্টরের কারেন্ট হলো আই সি। এই দেখো এখানে কি, এখানে কিন্তু ঝামেলা করে দিছে 9⁻⁻৯। এবার দেখো এরা দিছে অ্যাম্পিয়ার, এটা দিছে মিলি অ্যাম্পিয়ার, তাহলে অবশ্যই একই একক নিয়ে ফেলতে হবে, তাই না? তারপর তো বেস কারেন্ট আইবি ইকুয়াল টু কত? তাহলে এইবার কিন্তু অবশ্যই এটাকেও কি করতে হবে? 10⁻³ দিয়া ভাগ দিয়া আমার অ্যাম্পিয়ার নিয়ে আসতে হবে, বা মিলি অ্যাম্পিয়ার যদি তোমরা নিতে চাও তাহলে এটা 10⁻³ দিয়ে কিন্তু গুণ দিতে হবে। মোটামুটি তোমরা এই ব্যাপারগুলো জানো, এখন তো বাচ্চা না তোমরা, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো। তাহলে সুতরাং আমরা জানি আই ইকুয়াল টু বলতো আইবি প্লাস আইসি। তাহলে আমি বলতে পারি যে আইবি ইকুয়াল টু কি বলতো? আই ই মাইনাস আইসি। মাল মশলা রেডি আছে, বসাই দাও, চলে আসবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার আমরা তার পর অঙ্কটা চলে যাই। দেখো পর অঙ্কটার দিকে যদি তাকাও, একটু খেয়াল করতে হবে সবার। তাইলে মনোযোগ সহকারে লক্ষ্য করি, কোন ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে এমিটার কারেন্ট দেওয়া আছে এত মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে কি দেওয়া আছে একটু খেয়াল করি। দেখো কমন বেস সার্কিটে সবাই খুব কেয়ারফুলি তাকাও, দেখেন দেওয়া আছে যে এমিটার কারেন্ট কি বলতো? আই ই ইকুয়াল টু দেওয়া আছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। তারপরে এখানে দেওয়া আছে কি দেখো তো, যে এত এমিটার কারেন্ট এত থেকে এততে উন্নীত করা হয়েছে। তার মানে পার্থক্যটা হলো 150 থেকে 100, তাহলে খালি 50 কইবেন না? তাহলে এটা কত? 150 থেকে 100, তাহলে সুতরাং আমাদের মানটা কত? 50, ঠিক আছে? এগুলোতে তারপরে দেখো হচ্ছে কি কালেক্টর কারেন্ট এত থেকে এত উন্নতি হলো, তাহলে 147 থেকে 98 বিয়োগ কার বেলায়? কালেক্টরের বেলায়। তাহলে বলতে পারি আই ডেল, বলতে পারি ডেল আইসি হইলো কি কত থেকে বলো তো? 147 থেকে 98 বিয়োগ, তাহলে 147 মাইনাস 98 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে চলে আসছিল আইসি, ঠিক আছে? এবার বলতেছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ও কারেন্ট গেইন। কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর মানে প্রভাব বিবর্ধন গুণক,
তাহলে আমরা জানি কি আলফা ইকুয়াল টু আইসি বাই আই, সবাই খুব ভালো করে জানি আলফা ইকুয়াল টু আইসি বাই আই ই, আই ই। তাহলে আমরা এই যে দুটো মান আছে বসে দিলাম, চলে আসলো। তারপরে তোমরা চাইছি কারেন্ট গেইন, গেইন হলো কি কারেন্ট গেইন বা প্রবাহ লাভ, লাভ মানে কি গেইন, সবাই বুঝাই যায়। বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, তাহলে বিটা ইকুয়াল টু কি আইসি বাই আইবি, বিটা ইকুয়াল টু কি আইসি বাই আইবি। এখন তুমি লক্ষ্য করে দেখো আইবি কিন্তু নাই, তাহলে এখান থেকে আমরা আইবি বের করে ফেলতে পারি কিভাবে, আই ইকুয়াল টু কি আইবি প্লাস আইসি। তাহলে এখান থেকে আইবি বের করে তারপর এখানে আমরা গেইনে বসিয়ে দিতে পারবো। তো মোটামুটি এটা আশা করি বুঝে গেছো। তো তারপরে দেখি আমরা বর্ণন করা এটা দেখি প্রবলেম 1। কারেন্টারের দেখো গেইন ফ্যাক্টর, গেইন ফ্যাক্টর আলফা ইকুয়াল টু কত 0.9। এখন বিটা এর মান কত হবে, কারণ সবাই জানি বিটা ইকুয়াল টু কি আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে মানটা বসিয়ে দিলাম, চলে আসলো। আবার দেখো আলফা ইকুয়াল টু আমরা জানি আলফা বাই 1 প্লাস আলফা এটা হয়। আচ্ছা খেয়াল করতে হবে, এখানে খেয়াল করো কোন ট্রানজিস্টরের কারেন্ট গেইন অ্যাপ্লিকেশন ফ্যাক্টর অনুপাত এত, তাহলে কারেন্ট গেইন হলো কি বিটা বাই আলফার অনুপাত এত, তাহলে বিটা বাই এটার আমাদের এটা এগুলো পরস্পরের কি সমানুপাতিক, বসিয়ে দিলাম মানে চলে আসলো। এই যে এগুলো ট্রানজিস্টর আইসি আছে আইই আছে আলফা সাইসি, আলফা ইকুয়াল টু আইসি বাই আই শেষ। আবার এখানে আইবি আছে আইসি আছে, তাহলে বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি। এগুলো নিয়ে আমাদের এত কথা বলার কিছুই না, ইনশাল্লাহ সবাই পারবা। তারপর দেখি এই যে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়েছে, 2 দিয়ে ভাগ দিয়েছে, তারপর এগুলো করছে অবজেক্টিভ। আমরা খালি খালি ক্যালকুলেটর সাব দিব আর ঠাস করে বাড়ি গেলাম। স্বাভাবিক তাপমাত্রায় ফিটে বদ্ধ পরিবাহীর আদান কোনগুলো, তাহলে আমরা জানি কি হলো ফিটে বদ্ধ পরিবাহীর ক্ষেত্রে কোন, দেখো ফিটে বদ্ধ পরিবাহীর ক্ষেত্রে আদান কোনটা থাকে, আমরা জানি ফি টাইপের বেলায় কি সৃষ্টি হয় বলো তো, একটা চতুর্থী মূলের সাথে একটা তৃতীয় মূল মিশানো হয়, তাইলে একটা কি থাকে বলো তো, ইলেকট্রন থাকে। তাহলে অবশ্যই শুধুমাত্র ইলেকট্রন থাকে যায় এখানে। আচ্ছা তাহলে আশা করি সবাই এইটুকু সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাইছো। তোমরা অবজেক্টিভের জন্য এগুলো আসলে তো মোটামুটি ইয়াতে বসিয়ে দিই, অবজেক্টিভগুলো মোটামুটি না পুরোই অবজেক্টিভের জন্য আসলে বসিয়ে দিলে চলে আসে। ভাই কোন কোন চ্যাপ্টার থেকে অবজেক্টিভটা বেশি আসবে? অবজেক্টিভ আমি তোমারে বলি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সবচেয়ে বেশি অবজেক্টিভ আসে চলতরিৎ থেকে, ঠিক আছে, তারপরে তাপগতিবিদ্যা থেকে, এই দুটো থেকে সবচেয়ে বেশি অবজেক্টিভ আসবে, বুঝছো। আর তারপর অধ্যায়গুলো হইলো দুধ আর কি, ঠিক আছে, আমার একজনই শিখেছে দুধ কথা। ওকে খেয়াল করো, তাহলে ফার্স্ট ক্ষেত্রে লজিকটি কোন সমতুল্য বর্তনী, একটু কথা খেয়াল করো, এটা হলো অর গেট। তোমরা মোটামুটি এগুলো সম্পর্কে হয়তো জানো। আমরা জানি যদি দুইটা এরকম, আচ্ছা এটা যে আছে এটা কিসে আছে বলতে পারবা, শ্রেণীতে আছে। এই বর্তনীটা কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে আমাদের এটা কোন গেট বলো তো, অর গেট, শ্রেণীতে থাকলে কি গেট, এন্ড গেট, অর গেট। সমান্তরালে থাকলে কি বলতো, আমরা জানি সরি সমান্তরালে থাকলে অর গেট, আর শ্রেণী থাকলে কি বলতো এন্ড গেট। শ্রেণীতে থাকলে এন্ড, অর মানে কি যোগ, এন্ড মানে কি যোগ, গুণ, তাই না, এরকমই তো আমাদের পড়ছিলাম আমরা। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে, এবার একটু খেয়াল করি তোমাদের এটা নিয়ে আমি একটু ছোট্ট করে কথা বলি। আচ্ছা এখানে যদি আমি একটা সিগন্যাল দেই, একটু খেয়াল করতে হবে, সিগন্যাল যদি দেই, ধরো আমি এখানে একটা সিগন্যাল দিলাম 1, তাহলে আমরা জানি এখানে 1 যদি যায় তাহলে এখানে কিন্তু বাতিটা জ্বলবে, যদি 0 যায় তাহলে বাতি কি জ্বলবে, জ্বলবে না, কারণ এখানে সমান্তরালে যাইতেছে। একটা যদি দিলাম ধরো 0 আর একটা 0, তাহলে বাতি একটা বাতিও জ্বলবে না। একটা দিলাম ধরো 1 আর দিলাম 0, বাতি কি জ্বলবে, এখান থেকে আমরা বাতি কি জ্বলবে, জ্বলবে না, কারণ দুইটা কিসে আছে, শ্রেণীতে আছে। আবার দেখো আমি যদি একটা দিলাম 0 একটা দিলাম 1, বাতি জ্বলবে, জ্বলবে না। দুইটা 1 দিলে তখন বাতিটা জ্বলবে, বুঝা গেছে। তাইলে এটা হলো এন্ড গ্রেড সপ্তক সারণীর বেলা আমরা জানি 0 জন্য 0 0 1 0 0 1 0, আর এটার বেলায় কি 1 1 হয় কি শুধু 1, তখন 1 মানে কি বাতিটা জ্বলে আসে সপ্তক সারণীর বেলায়। আবার আমি যদি এখানে এবার এটার বেলায় 0 0 ফাটাই, জ্বলবে না। 1 0 দিলাম তাহলে ঠিক আছে, একটা খোলা আছে তাহলে সেটা কিন্তু বাতি জ্বলবে। যদি 0 আর 1 দিই তাও বাতিটা জ্বলবে, আর দূরে যদি 1 1 দিই তাহলে বাতিটা অবশ্যই কি জ্বলবে। তাহলে সুতরাং তখন সপ্তক সারণীর বেলা আমরা কিন্তু এগুলা ইউজ করি হবে, ঠিক আছে, এগুলোর জন্য। আশা করি সবাই মোটামুটি এটা জানো বা এগুলো তোমাদেরকে অনেক পড়ানো হয়েছে। দেখো তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ
কি হয় বলো তো, বলো। আমরা জানি কি তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ কমে, কিন্তু পরিবাহিতা কি হয়, বাড়ে। ঠিক আছে। আচ্ছা, এগুলার এই যে দশমিকের বাইনারি সংখ্যাটা কি হবে এগুলো সম্পর্কে আমরা, আর এগুলো তো আমরা জানি, এগুলো ঢাকা ভার্সিটির কোশ্চেন আর কি। দেখো এই যে ঢাকা ভার্সিটির কোশ্চেন আছে, এগুলো কিন্তু দেখো এভারেজ কোশ্চেন। এই দেখো এই যে তুমি যেগুলো পড়তেছো সেইগুলো ঢাকা ভার্সিটির কোশ্চেনে আসতেছে। এই দেখো এই যে সব ঢাকা ভার্সিটির কোশ্চেন এগুলো, এই জগন্নাথের কোশ্চেন। মানে আসলে কঠিন কিছুই না। হ্যাঁ, ওই মানে এই তুমি যদি চেষ্টা করো তুমি সাইন করতে পারবা। ঠিক আছে। ওই 15,000 টাকা 16,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নাই তোমার সাইন করার জন্য। সাইন করার জন্য 15,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার লাগে না, সাইন করার জন্য খালি শ্রম লাগে। এটাই তুমি এই যে এখান থেকে যা শিখতেছো এগুলাই কিন্তু সেইগুলো আবার শিখাবে ওই 20-30,000 টাকা করে নিবে। আসসালাম গেছি। এখন নাকি শুনলাম 17,000-18,000 টাকা করে নেয়। বাপ রে বাপ। না ভাইয়া, 20,000 শুধু মেডিকেলের জন্য। আর যদি মেডিকেল ভার্সিটি দুইটা একসাথে করে তাইলে হচ্ছে 25,000। চিন্তা করছো মানে বিজনেসটা কই লয়ে গেছে তারা। মারাত্মক টাকা আসলে, এত এত টাকা। তুমি তোমার ক্লাস বড় জোর তুমি 40টা ক্লাস 30টা ক্লাসের মতো পাইবা। তারপরে তোমার না ভাই, আপনার মতো চুরি চুরি করে ক্লাস করবো। না এগুলা সব সব সবখানে পসিবল না, চালাক হইতে হইব আর ভালো স্টুডেন্ট হইতে আর হইব। বাবা চান্স হয়নি, তুলে চান্স না হলে যে টিয়া হয়ে আসে ভালো। দেখো তাহলে এই হেক্সাডেসিমাল মানে জাহাঙ্গীরনগর ভার্সিটির প্রশ্ন দেখো, এই যে ট্রানজিস্টারে কোন কাজটি করে না, আমাদের বিদ্যুৎ হিসেবে কাজ করে, সুইচ হিসেবে কাজ করে। তাহলে ট্রানজিস্টার আমরা জানি কোন কাজটা করে না, আলোক হিসেবে কাজ করে না, কিন্তু বিদ্যুৎ কাজ করে, সুইচ হিসেবে কাজ করে আমরা দেখাইছি একটু আগে। ট্রানজিস্টারের মৌলিক বিন্যাস কোনটা, আমাদের সাধারণ ফিটক হয়, সাধারণ সংগ্রাহক হয়, সাধারণ নিঃসারক হয়, তাহলে সকলেই হয়। ঠিক আছে। এই দেখো এই যে কোশ্চেন। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হইতাছে যে এগুলা ভিন গ্রহ থেকে আসবে? তোমরা ওই যে কোচিং করলে ভিন গ্রহ থেকে পড়াবে? হ্যাঁ, কিছুই নেই। জাহাঙ্গীরনগরের কোশ্চেন দেখো, এই যে ট্রানজিস্টরের এত নিঃসারক প্রবাহ, তাহলে আই ই, আর এটা হলো সংগ্রহ প্রবাহ আই সি, আর এর জন্য বিবর্ধন গুণক, তাহলে আলফা ইকুয়াল টু আইসি বাই আই। এই যে কি ভিন গ্রহের প্রশ্ন আসছে নাকি? তাহলে ক্রিকেট খেলায় আমরা জানি যে ইলেকট্রনিক স্কোর ডিসপ্লে ব্যবহার করা হয় সেগুলো কোন ধরনের চিপ দিয়ে তৈরি, আলোক নিঃসারক ডায়োড, মানে লাইট ইমিটিং ডায়োড, এলইডি, তাই না? সব এগুলো সম্পর্কে জানো। তো অর্ধপরিবাহক ডায়োডের সম্মুখী বায়স করলে নিঃসৃত স্তর কি হয় বলতো, আমরা জানি কি পাই বলতো। দেখো অর্ধপরিবাহক ডায়োডের সম্মুখী বায়সের নিঃসৃত মানে ডিপ্রেশন স্তর, মানে ডিপ্রেশন লেয়ারটা আমরা জানি কি হয় বৃদ্ধি পায়, তাই না? তো মোটামুটি এইগুলাই দেখেই যে এই সম্পূর্ণ জিনিসগুলাই দেখবা তুমি। এই এগুলা এই যে আমি কিন্তু ইয়ার জন্য পড়াইছি ওই দিন আমার যে প্রথম ক্লাসটা সেখানে এখানে আছে কোকো তাপমাত্রা কোন ধরনের পদার্থের পরিমাণ সম্পূর্ণ ফাঁকা থাকে না, জানি কি? ঠিক আছে। কে কে আছে, জুই আছে, আর ভাইয়া বাপ রে বাপ, মানে সবাই পারে, তাহলে বুঝা গেল। যাক বাদ দিই। ঠিক আছে, একটু খেয়াল করতে হবে যে তাপগতির প্রথম সূত্রের গাণিতিক রূপটা কি আমরা সবাই জানি, ডিকিউ গেল ডিইউ প্লাস ডিডব্লিউ। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাথে নিচের কোনটি সংরক্ষণশীলতা নির্দেশ করে, শক্তির। তাই তাপগতির প্রথম সূত্র এর সাথে শক্তি সংরক্ষণশীলতা নীতিটা মানে পিভি গুলো ধ্রুবকের সমষ্টি পরিবর্তন। আমরা সিরিয়াল একটু বলে যাই এই অবজেক্টিভগুলো, দেখবা যে তোমাদের একটা পড়া হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। একবারে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বসো, ইনশাল্লাহ এগুলো শেষ হবে। দেখো তাপমাত্রা স্থির রেখে যে তাপগতীয় প্রক্রিয়া কিছু ধরনের গ্যাসকে সংকোচন ও ফসন করা হয় সেই প্রক্রিয়া বলে সমষ্টি প্রক্রিয়া। তাপমাত্রা স্থির রেখে যে তাপগতীয় প্রক্রিয়া কিছু ধরনের গ্যাসকে সংকোচন ও ফসন করা হয় সেই প্রক্রিয়াকে বলে সমষ্টি প্রক্রিয়া। কোনো গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখক বেশি খাড়া, তা কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখক বেশি খাড়া? আমরা জানি এটা এক পরমাণু গ্যাসের জন্য বেশি খাড়া। ঠিক আছে। কোন রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য নয়? আমরা জানি এই পরিবর্তন পাত্র তাপ সুপরিবাহী। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি কি তাপ বাইরের তাপ ভিতরে আসতে পারে না, তো এই কথাটা ভুল। ঠিক আছে। আর এগুলা কিন্তু সবই সঠিক যে তাপমাত্রা পরিবর্তন ঘটে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রা পরিবর্তন ঘটে, তাপের পরিবর্তন ঘটে না। রুদ্ধতাপীয় লেখা সমস্যা লেখা বা খাড়া, এটা কিন্তু ঠিক আছে। দ্রুত প্রক্রিয়া এটা ঠিক আছে, কিন্তু তাপ সুপরিবাহী এটা ভুল। আমরা জানি রুদ্ধ প্রক্রিয়া তাপ কুপরিবাহী। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া সিস্টেমের কোন স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকলে। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে, সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে, এটা তো সবাই জানো। এজন্য ডেল্টা ইকুয়াল টু 0 হয়। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া হিলিয়ামের মধ্যে গামার মান কত হবে? 1.67 1.67 নাকি 1.4? 1.67। আচ্ছা দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিচের কোন বৈশিষ্ট্য স্থির থাকে? এন্ট্রপি স্থির থাকে। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমরা জানি 1.40, সবাই ভালো করে জানি। গামা ইকুয়াল টু 5/3 এর জন্য কোনটি সঠিক?
তাহলে গামা ইকুয়াল টু 5/3 হইলে আমরা জানি কি গামা ইকুয়াল টু সিবি ইকুয়াল টু কি 3/2 ইনটু কি আর। তাইলে আমরা যদি বলি গামা ইকুয়াল টু 5/3 সিবি ইকুয়াল টু কি আমরা জানি সিবি বাই সিবি ইকুয়াল টু বলো তো গামা। তাইলে জি ভাইয়া, হ্যাঁ কি বললেন বুঝি নেই। আমরা জানি সিপি বাই সিবি কে গামা বলে, তাই না? সি বাই সিবি ইকুয়াল টু কি গামা। তাহলে এখান থেকে আমরা যদি খেয়াল করি তাহলে গামা সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কি আর। তাহলে এখানে কি হবে লিখলো এটা? তাহলে ওই যে আমরা জানি না সিপি মাইনাস সিবি ইকুয়াল আর। আর এটা খেয়াল করো, সি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এখানে বলছে গামা ইকুয়াল টু 5/3, তাহলে গামা ইকুয়াল টু কি 5/3। তাইলে আমাদের দেওয়া আছে কি গামা ইকুয়াল টু কি 5/3। তাহলে আমাকে বলতেছে যে সিপি ইকুয়াল টু কি হবে বা সিবি ইকুয়াল টু কি হবে। তাহলে আমরা সিবি ইকুয়াল টু কত হবে সেটা দেখার চেষ্টা করি। আবার আমাদের জানি গামা ইকুয়াল টু বলো তো সিপি বাই সিবি, ওইখান থেকে লেখা যায় তাই না? আর বাই দেখো গামা ইকুয়াল টু বলো এই এখানে লেখা যায় গামা ইকুয়াল টু কি সিবি ইকুয়াল আর বাই টু আর বাই গামা মাইনাস 1 দিয়ে তো একবারে করা যায়। হ্যাঁ 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 সিবি ইকুয়াল টু কি আর বাই গামা মাইনাস 1। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই সূত্র দিয়েই করা যায়, আমি ভুলে গেছি। তার সুতরাং এটা এটা মিলে যায়। গুড। দেখো হ্যাঁ মাঝে মাঝে আমারে শিখিয়ে দিতে হইব। দেখো তারপরে আসো, দেখো শোষিত তাপ শক্তি হলো ডি কিউ ইকুয়াল টু কি 700 জুল, সম্ভাব্য কাজ হলো 200 জুল, অভ্যন্তরীণ শক্তি কত বৃদ্ধি পাবে? তার সুতরাং আমরা জানি কি ডি কিউ ইকুয়াল টু কি ডি ইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমাদের চাইছে কি অভ্যন্তরীণ শক্তি, তাহলে ডি ইউ ইকুয়াল টু কি বলো তো ডি কিউ মাইনাস ডিডব্লিউ। তাহলে ডি কিউ এর মানটা কত 700 মাইনাস 200, তাহলে 500 জুল। নিচের কোনগুলো তাপগতীয় চলক নির্দেশ করে? তাহলে পিবিটি কিউ এগুলো সব তাপগতীয় চলক বোঝাই যাইতেছে। তাহলে দেখো 13 এক কাপ গরম চা ঠান্ডা চামচ, দেখো এক কাপ গরম চা একটি ঠান্ডা চামচ ডুবানো হলে কি ঘটে? চামচের অন্তত শক্তি কি পায়? বৃদ্ধি পায়। ঠিক আছে তাই না? আমরা এটা জানি। 14 নম্বর কি উঠাই না? মানে ভাই এখানে কি চামচের মানে যে ওই তাপটা ওইটা বাড়ে ওইটা বুঝাইছে নাকি? চামচের অন্তস্থ শক্তি মানে নিজের মধ্যে একটা যে শক্তি এটা বৃদ্ধি পায়। ডিউর মান বৃদ্ধি পাবে না প্রথমে তো এটা কেমনে বৃদ্ধি পায়? কারণ এই চামচটা তাপটা প্রথমে কি করে গ্রহণ করে, তাইলে তারপরে সেটা কাজে রূপান্তরিত হবে। তাহলে সবটুকু সে আগে সে নিয়ে নেয়, চামচটার অন্তস্থ শক্তিটা বৃদ্ধি পায়। এখানে চামচের অন্তস্থ শক্তি তো একই থাকবে না। দেখো আমরা যদি পরের গুলো দেখি চায়ের অন্তস্থ শক্তি একই থাকবে না, থাকবে না। অন্তস্থ শক্তি বৃদ্ধি চায়েরটা বৃদ্ধি পাবে না, না, কারণ চামচ সে তাপটা কি করবে গ্রহণ করবে। গ্রহণ করে আমরা জানি কি কোনো তাপ শক্তি দিলে কিছু অংশ তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় আর কিছু অংশ কাজে পরিণত হয়। তাহলে অবশ্যই চামচের অভ্যন্তরীণ শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছো। 14 নম্বর দিই উড়ে না মনে নাকি? উড়ে না ভাই, আয় না। দেখো খেয়াল করো নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? আমাদের 1. নিয়ন গ্যাস 1.67। হ্যাঁ বলছিলাম না হিলিয়াম নিয়ন এগুলো সব 1.67। দুটি তাপগতীয় বস্তু, দেখো দুটি বস্তু যখন তৃতীয় কোনো বস্তুর সাথে তাপ সাম্যাবস্থায় থাকে, প্রথমোক্ত বস্তু দুটির পরস্পরের সাথে তাপ সাম্যাবস্থায় থাকবে, একে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দেখো তাপগতিবিদ্যার কোন সূত্রের ভিত্তিতে থার্মোমিটার তৈরি করা হয়? শূন্যতম সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। ঠিক আছে। তারপরে দেখো আমি যদি বলি দেখো ডি ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা দেখো ডি ইকুয়াল ডিডব্লিউ তাপগতি প্রথম সূত্রটি কোন প্রক্রিয়া নির্দেশ করে? রুদ্ধতাপীয়। কেমনে বলো তো? জানি কি ডি কারণ ভাই এখানে কিউ হচ্ছে মানে শূন্য হয় এর জন্য। কিউ শূন্য তখন ডি মাইনাস ডিডব্লিউ হয়। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। খেয়াল করো তাপগতি প্রথম সূত্র কোনটি সংযোজন নির্দিষ্ট শক্তি সংরক্ষণশীলতা নীতি নির্দেশ সত্যি করে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি সংরক্ষণশীল নীতি প্রবেশ করে। ওকে খেয়াল করো। তাইলে আমরা এইটা একটু আমাকে বলতে পারবো এটা এটা সূত্রটা দেখি তো। সামিয়া জাহান বলেন। W=nRT কোনটা? এই যে এইটার 20 নাম্বার এত নিউটন সিস্টেম ভিতরে পীর মান দেওয়া আছে 10^5। দেই তো খেয়াল করেন আপনি আয়তনটা কি ভিতর থেকে তাহলে v2 কত? এত থেকে এত হলো, তাহলে v1 কত? 0.04 মিটার কিউব। আর v2 কত? 0.04 মাইনাস W ভাই এখানে তো কাজের পরিমাণ বের করতে বলছে। dw কি p dv। তাহলে p dv কি v2 মাইনাস v1 বসে দিলাম, চলে আসলো। আমার কথা বুঝে গেছে? না ভাইয়া বুঝিনি। দেখো আমাদের এখানে আছে চাপের মান আছে আর পি আয়তন দেওয়া আছে।
এত বি। এত থেকে এত হলো, তাহলে বহিস্থ কাজের মান ডিডব্লিউ ইকুয়াল টু আমরা জানি কি সবাই বলো তো, পি ডি বি। তাহলে পি এর মান 1 * 10 কত 5, ডিবি কি বি2 মাইনাস বি1। তাহলে সুতরাং এটা বি2 মাইনাস বি1 বসিয়ে দিলাম, চলে আসলো। বুঝে গেছে? এটা ফুল ক্যালকুলেশন করলে বোঝা যাবে। ফুল ক্যালকুলেশন কি মা, তো শেষই ক্যালকুলেশন। এই দেখো তোকে আমি জানি না। ক্যালকুলেশন করি আমরা, এই যে ক্যালকুলেশন আবার কি, মানে ক্যালকুলেশন আছে নাকি, ক্যালকুলেশন থাকলে তুমি ক্যালকুলেশন করবা, অঙ্কই তো শেষ। আচ্ছা এই ঠিক যে এই ক্যালকুলেশন ক্যালকুলেটর চাপ দাও, বিটির মান কত 0.02 মাইনাস এর মান কত 0.04। তাইলে আমরা যদি ক্যালকুলেটর চাপ দিই দেখো মানটা কত আসে, দাঁড়ান 1 into 10 to the power 5 দেখি 1 * 10 টু দি পাওয়ার কত 5 স্যার -2000 আসে। ইনটু 0.02 -2000। আমার মোবাইলে 0 আছে। 04। ভাই ঠিক আছে। হ্যাঁ -2000, তাহলে এটা কি -10 কিউব না এইটা, ঠিক হ্যাঁ, আছে। এই যে ক্যালকুলেটর টিপলাম এটাই তো ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে কোনটি সমষ্টি প্রক্রিয়ার সত্য, সমষ্টি প্রক্রিয়ায় ডি কিউ ডি ডব্লিউ ডি ডব্লিউ ইকুয়াল টু ডি কিউ, এটা এটা কেমনে প্রমাণ করছি বলো তো? ওই যে ডিইউ শূন্য হয়ে যায়। দিতে প্রথম সূত্র থেকে আর সমষ্টি কি জানি। প্রক্রিয়াতে যে ডিইউ শূন্য হয়ে যায়। হ্যাঁ, কি কি শূন্য হয়ে যায়, ডিউ শূন্য হয়ে যায়, গুড। তারপর হুম। প্রথম 22 নম্বর দেখি বলো তো। ও মা, এখানে কি কইছে? দেখো তাপগতিক প্রথম সূত্র কে আবিষ্কার করেন? জুল। জুলে কেমনে আবিষ্কার করছে? হ্যাঁ নাম জুল। ও আচ্ছা। কিন্তু কাজ শূন্য দেখেন, তোমার নাম যেরকম কি সুমাইয়া, হ্যাঁ নাম জুল। তাহলে খেয়াল করো 23। কিন্তু কাজ যখন শূন্য হয় যে পদ্ধতিতে হয়, কিন্তু কাজ কখন শূন্য হয়ে যায় দেখি তো, দেখি তো। যখন মানে আয়তন বা চাপ যে কোনো একটা মান শূন্য হয় তখন সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, কিন্তু কাজ শূন্য হয়ে যায় কারণ যখন ডি কিউ ইকুয়াল টু কি হয়ে যায়, ডি ইউ হয়ে যায়। কারণ ডিডব্লিউ এর মান হচ্ছে ভি ডিবি, তখন চাপের মান শূন্য, স্থির আয়তনে ডিবির মান শূন্য। তখন ডিবির মান যখন শূন্য হয়ে যায় তখন তো আমরা জানি কি ডি কিউ ইকুয়াল টু ডিডব্লিউ হয়ে যায়, তখন আমরা ডি কিউ ইকুয়াল টু ডি ইউ হয়ে যায়। তো সুতরাং তখন প্রত্যেকটাই সম্পূর্ণটাই অভ্যন্তরীণ শক্তিবিদ্যুতে ব্যয় হয়ে যায়। আর এই জন্য তখন স্থির আয়তনে এই ঘটনা ঘটে। কি আমার কথা বুঝতে পারছো নাকি আবার বুঝাইতাম? না ভাই বুঝছি। বুঝছো, সবাই বুঝছো? ওকে, তারপরে আমার দেখি মাত্র 3টে লিখছে। আর মন নিচে নাই নাকি? আচ্ছা আচ্ছা, 24 দেখি আমরা। 24 কি বলতে দেখো তো, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি এর মান জুল পার মোল পার কেলভিন এককে কত? দেখো এই যে, বাবা জায়গাটার মতো। হ্যাঁ সি মানে সিবি ইকুয়াল টু কি আর, তাহলে সিপি এর মান আমরা জানি এক পারমাণবিক গ্যাস, তবে এটা এটা না বলে তুই ওই যেটা বলছিল না সেভাবে করতে পারো, তাই না? বুঝে গেছে ব্যাপারটা? পারবো সবাই? জি ভাইয়া। তারপরে দেখো দ্রুততার প্রক্রিয়া আয়তন মানে আচ্ছা খেয়াল করি, একটু খেয়াল করো। ভাই আপনি কই গেছেন? ওকে, একটু একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি, দেখো একটু খেয়াল করো। রূপদাবি প্রক্রিয়া সিস্টেমের আয়তন কমলে তাপমাত্রা কিভাবে বৃদ্ধি পাবে? তাপমাত্রা ঠিক হচ্ছে আছে, বৃদ্ধি কেমনে? দেখো রূপদাবি প্রক্রিয়ায় আমাদের ডি কিউ ইকুয়াল টু কি হয়ে যায়, শূন্য। তার মানে কি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। একটু কেয়ারফুলি তাকাইতে হবে, দেখো কেয়ারফুলি তাকাইতে হবে। এখানে আমরা দেখতে পাই তখন এখানে কিন্তু কি হয়ে যায় বলো তো, ডি কিউ এর মান কি হয়ে যায়, তাপমাত্রা আয়তন কমে। ডি ইউ ইকুয়াল টু কি ডি ডব্লিউ। আমরা জানি ডি ইউ ইকুয়াল টু কি সিবি ডিটি, এখানে তাপমাত্রা, আর এখানে ডি ডব্লিউ ইকুয়াল টু কি ভি ডিবি। এখন -ডিইউ। মাইনাস ডিউ, এক্স্যাক্টলি রাইট। এইবার একটু খেয়াল করো তো, দেখো আমি যদি দেখি তাপমাত্রা আর আয়তনের সম্পর্কে পরস্পরের কি উল্টা হবে, মানে এটা যদি বাড়ে এটা কমবে কারণ এটা মাইনাস, এটা যদি কমে এটা কি হবে বাড়বে। যেহেতু ডিটি আর ডিবি সম্পর্ক কি একটা প্লাস একটা কি মাইনাস, তাহলে বোঝা গেল আয়তন যদি কমে তাহলে দেখো প্রক্রিয়া যদি আয়তন কমে তার তাপমাত্রা কিভাবে বৃদ্ধি পাবে। আর কথা কি বুঝছো নাকি আবার বুঝাইতাম? আমি আবারও বুঝাই, এটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? এটা একটু ক্রিটিক্যাল, একটু বুঝাই আবার। দেখো আমরা জানি যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ডিডব্লিউ। তার সুতরাং ডি কিউ ইকুয়াল টু
এখানে শূন্য হয়ে গেছে, এই জন্য এটা কোন প্রক্রিয়া জানি, রুদ্ধতাপীয়। এটা হচ্ছে তাহলে রুদ্রতাপীয়। আমি বলতে পারি ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডি ডব্লিউ, অথবা ডি ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডি ইউ, যেটা তুমি বলতে বললে খুশি হও। ডি ইউ ইকুয়াল টু কি সি বি ডি টি ইকুয়াল টু ডি ডব্লিউ ইকুয়াল টু আমরা জানি কি ফি ডি বি। এবার দেখো তাপমাত্রা আর আয়তন সম্পর্কটা কি বলতো, উল্টে গেছে। পরস্পরের সমানুপাতিক কিন্তু সমানুপাতিক বাস্তবানুপাতিক, বাট বুঝতে মাইনাস। পারছি না। দ্বিতীয় মান যদি বাড়ে, এটার মান যত বাড়াবে এটার মান তত কমবো, কারণ মাইনাস হয়ে যেতেছে না, কমতেছে না। তাহলে তাপমাত্রা যত বাড়বে আয়তন তত কমবে, তাপমাত্রা তত কমবে আয়তন তত কি হবে, বাড়বে, যেহেতু মাইনাস। বাড়বে। ঠিক আছে, এই সম্পর্কটা এখানে আবার বলছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন কমলে তাপমাত্রা কি হয়, বাড়ে। ত্রিপরমাণুক বিশিষ্ট মানে গ্যাসের এটা বাস্তবানুপাতিকের মতো আচরণ করবে আচরণ করবে, মাইনাস থাকার কারণে। মাইনাসটা যেহেতু, হ্যাঁ খেয়াল করো ত্রিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে সিবি এর মান কত। তাহলে ত্রিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে আমরা জানি সিবি ইকুয়াল টু কি গামা আর বাই গামা মাইনাস 1 না, সিবি এর সূত্র সমান তো সিবি ইকুয়াল টু কি হ্যাঁ, গামা আর বাই গামা মাইনাস 1। গামার 1 মান ত্রিপরমাণুক যেহেতু তাহলে 41 1.33, 3 আর এর মান কত দ্বীপ 8.31, বা দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে তো 41। 1.41 হবে না? আমি বলছি ত্রিপরমাণুক, শুনে কি বেডি, ও আচ্ছা, দেখো আমরা বেশি শুনি। একটু খেয়াল করো। ওজোন স্তরে যে গ্যাস হয় তা গামার মান কত 1.33। ওজোন স্তরে কোন কোন গ্যাস থাকে, কার্বন মনোক্সাইড, ঠিক আছে। এই প্রক্রিয়া কোন রাশি ধ্রুব থাকে, অঞ্চল শক্তি না। আপনি ডি কিউ ইকুয়াল টু হ্যাঁ। ডি ইউ প্লাস ডি ডব্লিউ, তাহলে ডি এর মানটা কি হয় তখন শূন্য হয়। ডি ইকুয়াল টু সিবিডিটি না, তাহলে ডি শূন্য। গামা ইকুয়াল টু 1.5 উক্ত গ্যাসের জন্য সিপি ইকুয়াল টু 3 আর ওই যে সিপি ইকুয়াল টু তুমি মানটা বসাও, আর গামা বাই কি জানি 1 মাইনাস গামা, তাই না। ওকে, তাহলে এবার একটু খেয়াল করি সবাই, দেখো তারপরে কি অক্সিজেনের স্থির আয়তনের মোলার আত্মদান ক্ষমতা কত, এটা খেয়াল রাখতে হবে। অক্সিজেনের স্থির এটা আয়তন, কি মুখস্থ? হ্যাঁ এটা মুখস্থ মান? অক্সিজেনের বেলা স্থির আয়তনের মোলার তাপধারণ ক্ষমতা আমরা জানি কি বলতো, সিবি। সিবি ইকুয়াল টু আমরা জানি কি অক্সিজেনের বেলায় সিবি ইকুয়াল টু বলতো আমরা জানি কি সূত্র কি জানি, গামা আর বাই গামা মাইনাস 1। -1 হ্যাঁ, তাহলে এবার আমরা এখানে মানটা বসিয়ে দিই, চলে আসবে, ঠিক আছে। ওকে, একটু খেয়াল করতে হবে সবাই। তারপরে কি দেখো পিভি রুদ্রতাপীয় সঠিক কোনটা এটা সবাই জানো। তাপগতিবিদ্যার সূত্রকে বলা হয় কোন সূত্রকে, জুলের সূত্রকে তাপগতিবিদ্যার জুলের সূত্র সূত্রকে বলা হয়। তারপর প্রথমে আলোচনা করে তাপ ও যান্ত্রিক সম্পর্ক। ওকে, তারপরে বলে কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে পার্শ্বজল তাপশক্তি বর্জন করে, ব্যবস্থাটি একটু খেয়াল করতে হবে। বলতেছে কি কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে, আয়তনটা তখন কি ধ্রুব, খুব কেয়ারফুলি ধ্রুব। এগুলোর দিকে তাকাইতে হবে। এগুলা দেখে কিন্তু তোমরা বলবা যে আল্লাহ এগুলো তো পারি না, বাট পারো। দেখো কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে, তাহলে আয়তনটা তখন ধ্রুব, মানে সম আয়তন প্রক্রিয়া এত জুল তাপ বর্জন করে, তাহলে সম আয়তন প্রক্রিয়ায় ডি ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, এই ডি ডব্লিউটা কি জানি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তখন এটা থাকে। শূন্য হয়ে যায়। হ্যাঁ, তাহলে এত সব বর্জন করে, তাহলে অবশ্যই অন্তঃশক্তি পরিবর্তনটা কি বলতো, মাইনাস দাঁড়ান ক্যালকুলেশন করতে। বর্জন করে, সেহেতু এত জুল, বুঝা গেছে কথাটা। বর্জন করলে মানটা মাইনাস হয়ে গেছে। বিচ্ছিন্ন সিস্টেম বিনিময় করে নাকি বর ও শক্তি, বর ও শক্তি, খেয়াল করো। তারপর আমরা যদি দেখি, দেখো তাপগতি ও চলক, দেখো তাপগতি ও চলকের কথা যদি বলি, কাপে দেখো হ্যাঁ কাফা শেষ। তবে চলক কোনটি আমরা জানি কি চাপ আর আয়তন। তাপগতি ও চলকটা লাগে চাপ আর কি আয়তন, অন্তঃশক্তি এখানে থাকে না। দেখো তাপগতির সূত্র ক্ষেত্রে আমরা জানি কি বলতো, একটু খেয়াল করতে হবে যে আমি বলি ভাইয়া এটা 1 আর 2 হবে, দেখি না তো। দেখো আমরা জানি কি শক্তি সংরক্ষণের বিশেষ রূপ তাপগতিক প্রথম সূত্র, আমরা জানি তাপগতিক প্রথম সূত্র তো সাফার আয়তনের লক্ষ্য কোনো সম্পর্ক স্থাপন করে না, তাই না। এলো ডি কিউ ডি প্লাস ডি ডব্লিউ এর মধ্যে সম্পর্ক করে। ওকে, তারপর দেখো ওরে উত্তর তো দেওয়াই আছে। তাপগতিক প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো তাপগতিক প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি কি ডি ইকুয়াল টু 0, এর সঠিক। উদ্যোগ প্রক্রিয়া ডি ইকুয়াল টু মানে ডি, হ্যাঁ সঠিক, কারণ ডি কিউ 0। সমায়তন প্রক্রিয়ায় হ্যাঁ ঠিক আছে ডি কিউ 0, এটা ভুল। হ্যাঁ এটা না, ওই যে এটা তো বাদ। সমায়তন প্রক্রিয়ায় পি ডিবি ডিবি 0, তাহলে ডি ইকুয়াল টু ডি ইউ, এটাও সঠিক, তাহলে 1 3 সঠিক, বুঝা গেছে নি। সমষ্ণ প্রক্রিয়া ডি ইকুয়াল টু 0, রোধক প্রক্রিয়া ডি ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডি ইউ, সমায়তন প্রক্রিয়া ডি ইকুয়াল টু ডি ইউ, তিনটা সঠিক কথা বলতেছে, ঠিক আছে। তাহলে পি বনাম বি লেখার ভিতরে একই পরিমাণ আয়তন বৃদ্ধির জন্য কোন প্রক্রিয়ায় কাজের পরিমাণ সবচেয়ে কম হবে, তার কি বলতো,
রুদ্র প্রক্রিয়া জলের রুদ্র পরিমাণ কি হবে? প্রক্রিয়া সবচেয়ে কম। পিভি লেখচিত্রে একই পরিমাণ আয়তন বৃদ্ধির জন্য রুদ্র প্রক্রিয়ায় আমরা জানি কি হয় বলতো? এন্ট্রপি শূন্য ভাইয়া থাকে। 42 আসে না, হ্যাঁ 42 আসে না। 42 পড়াই না, আমি 41 পড়াইছি। আচ্ছা দেখো না 42 মানে এটাও তো বলতেছি সঠিক এগুলো তাই না? আসে না। 42 এর কি কি সঠিক? আচ্ছা আমি একটু ঘুরিয়ে দিই, বলো এবার কোনটা সঠিক? রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসের আধার উপরিবেশ হওয়া আবশ্যক। হ্যাঁ, ডিকি ইজ ইকুয়াল টু 0। না, এটা ধ্রুবক। ভাই এখানে তিনোটাই সঠিক না। হ্যাঁ কি বলো তো? তিনোটা না দুইটা? কোনটা সঠিক? একটা কোনটা সঠিক? তিনোটা মেবি। রুদ্ধতাপীয়। হ্যাঁ রুদ্রতাপের বেলায় এটা কি গ্যাসের আধার উপরিবেশ হওয়া আবশ্যক। হ্যাঁ ঠিক আছে, রুদ্রতাপের বেলায় এটা আবশ্যক। ডিকি ইজ নট ইজ ইকুয়াল টু 0, ভাইয়া এটাও যে তো একা ঠিক। 3 হবে। হ্যাঁ এটা 1 আর 3 হবে, কারণ রুদ্রতাপের ডি কিউ এগুলো শূন্যই হয়, কারণ আদান প্রদান করতে পারে না। আর রুদ্রতাপের এটাও কি সঠিক? তাহলে 1 আর 3 সঠিক, তাই না? ভাই আমি এটা ডিউ ডিউ ভাবতেছি। ডিকি যেমন তুমি একটু খেয়াল করো, রুদ্র পরিবর্তনের বৈশিষ্ট্য হলো আমাদের রুদ্র প্রক্রিয়া একটা কি দ্রুত প্রক্রিয়া। হ্যাঁ সঠিক কথা। এর তাপমাত্রা স্থির থাকে। না এটা তো ভুল। এটা ভুল। এটা হলো তাপ স্থির থাকে, তাহলে 1 আর 3 সঠিক। রুদ্র প্রক্রিয়ায় ডিটি ইজ ইকুয়াল ছোট ডিকিউ ইকুয়াল টু 0। হ্যাঁ এটা সঠিক। সংনমন ও ফসন খুব ধীরে ধীরে হয়। না ধীরে ধীরে হলে সেটা কোন প্রক্রিয়া? এটা দ্রুত প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া। হঠাৎ করে হলে সমস্ত সেটা কোন ভাই প্রক্রিয়া। এটা প্রক্রিয়া? 1 আর 3। 1 আর 3 সঠিক। তাপগতিবিদ্যার ক্ষেত্রে তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমরা জানি কি সমচাপ প্রক্রিয়া ডিডব্লিউ ইকুয়াল টু 0। দেখো সমচাপ প্রক্রিয়া আমরা যদি বলি সমচাপ বলতে ডি ইউ ইকুয়াল টু কি? দেখো না সম ডিডব্লিউ শূন্য হয় না, ফি ডিবি সমচাপ হইলে কিন্তু ডিপি না, কিন্তু এটা কিন্তু সবাই ভুল করে ফেলতে পারে অনেকে, বলতে পারে সমচাপ মানে চাপটা আয়তন মানে বললে শূন্য। হয়তো। না যদি ডিপি হইতো তাহলে কিন্তু শূন্য হতো। আয়তন বললে এটা ঠিক ছিল। হ্যাঁ আয়তন বলে ঠিক ছিল। ওকে আর যদি বলতো সময় আয়তন তাইলেও ঠিক। হ্যাঁ তাহলে এই জন্য আচ্ছা ভাই একটা এক সমচাপ হ্যাঁ এক ভুল, 2 আর 3 কি সঠিক? এটা শূন্য, ঠিক আছে। সবসময় ডি শূন্য, রুদ্র প্রক্রিয়া ডি কিউ শূন্য, সবাই জানো এটা। এবার আমাদের ভাইয়া হ্যাঁ সমচাপের ক্ষেত্রে কি চাপ স্থির থাকে নাকি সমান? হ্যাঁ, মানে চাপ কি স্থির চাপের থাকে? মান একটা মানে যেটা থাকে চাপ সেটাই থাকে, চাপের মান শূন্য কিন্তু হয় না, বুঝছো? মানে চাপটা মানে পরিবর্তন হয় না, স্থির থাকে। স্থির থাকে। মানে চাপের মানটা ধরো আর থাকে সময় আয়তনের ক্ষেত্রে সম, সম আয়তন কোনো আয়তন হয় না, তাপমাত্রা পরিবর্তনটা হয় শূন্য। বুঝা গেছে? এখানে তাপমাত্রা পরিবর্তন আছে, এই জন্য কিন্তু এখানে পুরো ডিভিটাই শূন্য হয়ে যায়, বাট এখানে ফিরে কিন্তু শূন্য হয় না। আমি কিন্তু ওই দিন ফরেনের বেলা আমি কিন্তু এটা বুঝছি। বুঝাইছিলাম, এবং ফরেনের বেলা আমি কিন্তু এই ব্যাপারটা বুঝাইছিলাম যে এইভাবে এটা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তারপরে দেখি যে এখানে আমরা বুঝি যে এখানে যে সম্পর্কগুলোর কথা বলতেছে যে পিভি গামা এগুলো ধ্রুবক। হ্যাঁ ঠিক আছে, কিউর ক্ষেত্রে উদ্দেশ্য লেখা পিভি গামা এগুলো ধ্রুবক, এগুলো দরকার নাই। সবাই জানো কর্ণ চক্র কি চতুর্থ দফে কি করে? আমরা জানি কি প্রথম দফে ঘটে কি? দুই সংকোচন। সমষ্ণ সমষ্ণ প্রসারণ। দ্বিতীয় দফে ঘটে রুদ্রতাপীয় প্রসারণ। তৃতীয় দফে সমষ্ণ সংকোচন। চতুর্থ দফে দিলে কি? রুদ্রতাপীয় সংকোচন। ঠিক আছে, আমার কথা ঠিক আছে? দক্ষতা এত, তাপগ্রাহকের তাপমাত্রা এত, তাপসের তাপমাত্রা কত? এটা তো সবাই ভালো করে জানি। এটা গেল T2/T1 বসে দিবার চলে আসবে। তাপ উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল টু, আমরা কিন্তু এটা সূত্র জানি, T2 ইকুয়াল টু কি বলতো? 1 মাইনাস ইটা ইনটু কি? T1। এই শর্টকাট সূত্রতে বসিয়ে দেওয়া কিন্তু করা পসিবল, তাই না? আমার চাইছি কি বলতো? তাপ উৎসের তাপমাত্রা, তাহলে দরকার কি? T1 ইকুয়াল টু কি হবে? T2/1 মাইনাস ইটা। তাহলে T2 এর মানটা আমাদের কত বলতো? 67 ডিগ্রি। টিটুর মান তাহলে 273 যোগ 67, আর 1 মাইনাস ইটা কত? 5% মানে 0.75। বা আমি চোখে দেখি না। তাহলে আমাদের অঙ্কটা চলে আসবে। আমি তো খুঁজেই পাই না কোনটা। এখানে বলতেছে 50 নাম্বার। 49 দেখো না তোমরা? 49 স্ক্রিনে দেখো না? ভাইয়া আমি যে ঘুমের ওষুধ খাইছি তো আমি এখন চোখে খালি কেমন জানি দেখতে। হ্যাঁ তাহলে কত আসতেছে বলো তো? আমরা যদি দেখি তাহলে কোন দিনের দক্ষতা, 273। তাপগ্রাহক তোমার T2, আর তাপসের তাপমাত্রা কত হবে? তো সুতরাং আমাদের T2 ইকুয়াল টু 1 মাইনাস ইটা ইনটু কি? T1। তাহলে T1 ইকুয়াল টু কি বলতে পারি? T2 বাই কি এত। তাহলে সুতরাং এখানে বলতেছে কি 67 ডিগ্রি, তো 67 প্লাস 273 আর 1 মাইনাস ভাইয়া 0.75। হ্যাঁ অ্যানসারটা হবে এখানে তো 1360। 1360 আছে। 1360 হবে, এটা ভুল করছে। হ্যাঁ ওকে মানে খেয়াল করো। বলো তো। তারপরে দেখো এই যে 50 দক্ষতা
দক্ষতা এত, এই যে এটা তো এই যে আহ, আগেরটাই এটা এটা ইয়া এটা একটু আগে তোমারে করে দিছে। লাগবে না, আমি নিজেই করতে পারি। আরে বাপ রে বাপ, করে দেওয়ার পরে ব্যাকই লাগতো না। আরে না ভাইয়া, এর আগে আমি যা করছি, দেখো, কিন্তু তাপমাত্রা মনে হচ্ছে না। কার্যকর বস্তু এত তাপমাত্রা উৎস হতে এত মাত্রা তাপ গ্রহণ করে শীতলতার এত বর্জন করতে শীতলতার তাপমাত্রা কত, তাহলে তো পারবে কিউন বাই কিউ2 গুলো টি1 বাই কি টি2। তাপ ইঞ্জিন যেহেতু বলছে তাহলে সুতরাং এটা কি প্রত্যাগামী ইঞ্জিন। ওকে, তাহলে এটা ভাইয়া কিউন বাই কিউ2 টি1 বাই টি2, তাহলে তিনটা আছে, তিনটা আছে, একটা মিসিং, বসে দিবার চলে আসবে। ভাইয়া হ্যাঁ, একটু থাকো। এখন আর অল্প একটু করাই, দাঁড়াও শেষ করে দিতেছি। কারণ ভাইয়া, এখন তোমার মনে করো যে তোমাদেরই তো পরীক্ষা, মানে আমি কি করতাম গো? না ভাইয়া, তোকে খালি জোনাকি পোকা দেখতাম, কি করতাম থাকতে তো মন চায়। আচ্ছা, এটা করাইছি। কিন্তু শুরু করছি কয়টা? 9:30টায়। জি ভাইয়া, এখন 11:30 বাজে, 2 ঘন্টা। আজকে তোমার পড়াইছি কয় ঘন্টা কইতে পারবো না। 2 ঘন্টা 2 ঘন্টা? 3.5। তোমার পড়াইছি 3.5 ঘন্টা পড়াইছি আজকে। মানে প্রাইভেট সহ? না, প্রাইভেটে তোমার 3.5 ঘন্টা শুধু পড়াইছি। প্রাইভেট। প্রাইভেটে 3.5 ঘন্টা পড়াইছি আজকে। আল্লাহ, আমি টেরই পাই নাই। আহ, দেখো, আচ্ছা ভাইয়া ওই, হ্যাঁ, এনে আরো কয়েকটা কোশ্চেন ছিল আর কি, তাপগতিবিদ্যার ইয়ার মধ্যে, মানে এমসিকিউর মধ্যে। এই যে আচ্ছা মানে কোন ইঞ্জিনের কখন পত্তাগামী হবে, কখন অপত্যাগামী হবে, এগুলো আর কি। ওই যে আমরা বা জানি এটা যখন প্রক্রিয়া। কিউ1 বাই কিউ2 টি1 বাই টি2 লিখতে পারবো তখনই আমরা জানি প্রত্যাগামী, আর না হইলে অপ্রত্যাগামী। ঠিক আছে, এগুলো তো সবাই জানো। আচ্ছা না ভাই, মানে বাংলা বাংলা দিলে কেমনে হয় আর কি? বুঝি না, আবার বলো। মানে যখন ওই যে 1 2 3টা অপশন দেওয়া থাকে যে কোন দুইটা হবে, তখন কিন্তু লেখাগুলা বাংলায় আসে, আর তখন গুলিয়ে ফেলি যে পত্তাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, তারপর অপত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, এগুলা একটু বলে দেন, মুখস্থ করা দেন। আরে একটু একটু বলাই ভাই, কিছু করার নেই। দেখো, আগে আমি না এই করলে তো দেখো, ভুল হবে। ফারেনহাইট স্কেলে তদন্ত তাপমাত্রা কত? 32 ডিগ্রি ফারেনহাইট। তারপরে দেখো, একটি স্থির পদ্ধতিতে তাপমাত্রা মূল্য ব্যবহার করা হয় কি কেমিন স্কেলে। তাপগতিবিদ্যার কোন সূত্রের ভিত্তিতে থার্মোমিটার তৈরি করা হয়? 0তম সূত্রের ভিত্তি করে। ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ? এটা ওই যে এইভাবে করা যায়, তাপমাত্রা নির্ণয় করা যায় থার্মোমিটার দ্বারা। ঠিক আছে, আচ্ছা আজকে শেষ করে দিতাম। দিয়ে দেন ভাই, দেখে হ্যাঁ, দেখে বুঝি না। দিয়ে দেন জায়গা।